আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো সমতলে বস্তুকণার গতি অধ্যায়ের নতুন একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত লেকচারে আলোচনা করছিলাম অনুশীলনী 9B নিয়ে। সো আজকেও আমরা এই 9Bর যে বাকি ম্যাথগুলো আছে আমাদের বইয়ে, সেই ম্যাথগুলো আমরা সমাধান করে দিব। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তো আমরা শুরুতেই একটা হচ্ছে বুয়েটের প্রশ্ন সলভ করব, সেটা হচ্ছে 21 সেশন আসা। সো আমরা একটু প্রশ্নটা একটু ভালো করে বলবো। কী বলা হচ্ছে, একটি কণা স্থির অবস্থা থেকে, ঠিক আছে, এখানে পয়েন্টগুলো খেয়াল করবা। তাহলে আমাদের কণাটা হচ্ছে কি অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে ওর আদিবেগ 0। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি এখানে আদিবেগ হচ্ছে কত, 0। আচ্ছা, এখানে মাথায় রাখো আদিবেগ 0। ওকে, এবং যাত্রা করে 750 মিটার পথ অতিক্রম করে থামে। তাহলে যেহেতু থেমে গেছে, তাহলে শেষ বেগ কত, 0। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, 750 মিটার পথ অতিক্রম করে আমাদের বস্তুকণাটা থেমে গেছে। ওকে, তাহলে যাত্রাপথের প্রথম অংশ সে 2m/2 সমত্বরণে চলে এবং শেষ অংশ 4m/2 সমমন্দনে চলে। তাহলে 750 মিটার এই পুরোটা পথ সে অতিক্রম করছে দুই ধাপে। প্রথম হচ্ছে 2m/2 সমত্বরণে চলছে, শেষের দিকে গিয়ে 4m/2 সমমন্দনে চলে। তো আমাদের বের করতে বলছে কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। ওকে, তা আসো আমরা চিত্রটা একটু আঁকি আগে। ধরো ভাইয়া, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পথ, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি আমাদের এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু। ওকে, তাহলে এই যে এই পুরো পথ, এই পুরো পথের মান হচ্ছে কত, এই পুরো পথের মান হচ্ছে ভাই তোমার আমরা এখানে লিখি, এই যে এখান থেকে এই পুরোটা পথ হচ্ছে কত মিটার, 750 মিটার, 750 মিটার। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে 750 মিটার। তাহলে দেখো এখান থেকে যাত্রা করছি স্থির অবস্থান থেকে, তার মানে আদিবেগ কত, 0। ঠিক আছে। আচ্ছা, ধরে নিচ্ছি প্রথম অংশ একটা নির্দিষ্ট অংশ কী ত্বরণে ছিল, সমত্বরণে। আমি ধরে নিচ্ছি ধরো এ থেকে বি এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, এইটুকু দূরত্ব হচ্ছে কত, এক্স। তাহলে এক্স মিটার সে সমত্বরণে চলে, এবং সেই ত্বরণের মানটা এখানে কত দেওয়া আছে বলো, সেই ত্বরণের মানটা দেওয়া আছে তোমার 2m/2 এই সমত্বরণে চলে, অর্থাৎ এক্স মিটার। আমরা জানি না কতটুকু, ধরে নিচ্ছি। তাহলে সে টোটাল 750 মিটারের এক্স মিটার গেছে সমত্বরণে। তাহলে ভাই একটু চিন্তা করে বলো তো, এখানে যেহেতু সে ত্বরণে চলাচ্ছে, তাহলে ত্বরণে গেলে এই জায়গায় উঠে তার ব্যাগটা কি বাড়বে না? কারণ ত্বরণ মানে কি, ব্যাগের মান কি হওয়া, বৃদ্ধি হওয়া। সো এখানে ব্যাগ ছিল ইউ, আর এখানে ব্যাগটা হয়ে যাবে ভি, এবং এইটাই হচ্ছে তার সর্বোচ্চ বেগ। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ, ম্যাক্সিমাম বেগ। কেন এটাকে ম্যাক্সিমাম বেগ বলতেছি বলো তো, কারণ এরপর থেকে বাকিটুকু পথ সে কি গেছে, সমমন্দনে। তো সমমন্দনে গেলে আমরা জানি, সমমন্দনে গেলে তার বেগ আস্তে আস্তে কি থাকবে, কমতে থাকবে। সো কমতে কমতে গেলে দেখো এখানে গাড়িটা থেমে গেছে, অর্থাৎ বি ফ্রেমের মান হয়ে গেছে 0। তাহলে যাত্রাপথের কোন বিন্দুতে তার ব্যাগটা সর্বোচ্চ হয়েছে, সেটা হচ্ছে বি বিন্দুতে, এবং সেই সর্বোচ্চ গতিবেগটা নির্ণয় করতে বলা হচ্ছে, অর্থাৎ এই বি ম্যাক্সের মানটা নির্ণয় করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাই এখন বলো ভাইয়া, তাহলে এইটুকু পথ যদি এক্স হয়, তাহলে বাকিটুকু পথ সে সমমন্দনে গেছে, তাহলে বাকিটুকু পথ কত হবে বলতে পারবে না, 750 মাইনাস এক্স, এবং এই বিসি অংশ সে গেছে হচ্ছে ভাই সমমন্দনে। তাহলে সেই সমমন্দনের মান হচ্ছে কত, 4m/2। ঠিক আছে। তাহলে এখন তুমি কি একটা কথা তোমাকে গুছিয়ে লিখতে হবে, সেটা সুন্দর করে লিখবা। মনে করি গাড়িটা বলছে না, মনে করি কণাটি যাত্রাপথের প্রথম এক্স মিটার 2m/2 সমত্বরণে চলে এবং অবশিষ্ট 750 মাইনাস এক্স মিটার সমমন্দনে চলে। এই কথাটা অবশ্যই তুমি গুছিয়ে লিখবা। ঠিক আছে, এটা অবশ্যই সুন্দর করে লিখবা। মনে করি কণাটি যাত্রাপথের এক্স মিটার 2m/2 সমত্বরণে এবং অবশিষ্ট 750 মাইনাস এক্স মিটার সমমন্দনে চলে। ঠিক আছে। তাহলে এখন আসো আমরা এখানে বের করি। তাহলে এ বি অংশের জন্য, তাহলে এ বি অংশের জন্য ভাই দেখো তো, আমরা বলতে পারি শেষ বেগ কত, ভি ম্যাক্স। তাহলে এখানে কি আমি লিখতে পারি না, ওই যে সূত্রটা, ভি ম্যাক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে এস মানে কত, এক্স। প্লাস কেন দিচ্ছি, সমত্বরণে চলতেছে। তাহলে এখান থেকে বলো তো ভাইয়া, ভি ম্যাক্স স্কোয়ারের মান কত দাঁড়ায়, আদিবেগ 0, 2 এর মান কত বলো তো, 2 ইন্টু এক্স। তাহলে এখান থেকে দেখো ভি সর্বোচ্চ, ভি ম্যাক্স স্কোয়ারের মান কত দাঁড়ায়, 4x। তাহলে এই সর্বোচ্চ বেগ যদি নির্ণয় করতে হয়, তোমাকে কার মান জানা লাগবে, এক্স এর মান। তাহলে চলো আমরা এবার, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এই যে তারপর আসো এরপর বি সি অংশের জন্য,
অংশের জন্য। আচ্ছা, তো বলতে পারবা বি সি অংশের জন্য শেষ বেগ কোনটা? এই যে বি সি অংশের জন্য এটা কি বেগ হিসেবে কাজ করবে? আদি বেগ। আর এটা কি বেগ? শেষ বেগ। তাহলে আমরা লিখব কি বি প্রাইম স্কয়ার ইকুয়াল বি ম্যাক্স স্কয়ার ইউ স্কয়ার, অর্থাৎ শেষ বেগ স্কয়ার ইকুয়াল আদি বেগ স্কয়ার প্লাস 2a(x). এখানে সরণটা কত হচ্ছে বলো তো? 750 মাইনাস এক্স। এখন আসো এখানে শূন্য, ভি ম্যাক্স স্কয়ার মান কত? 4x। এখন বলতে পারবো ভাইয়া এখানে সমবন্ধন আছে, সমবন্ধন মানে কত? 4। এখন বলো এখানে কি এর মানটা কি পজিটিভ বসাবো? ডেফিনেটলি না, নেগেটিভ বসাবো। কেন নেগেটিভ বসাবো? কারণ সে সমমন্দনে চলতেছে। তো সমমন্দনে গেলে এখানে চিহ্ন কখনো কি হবে না, প্লাস হবে না, এখানে হবে কি মাইনাস। তাহলে ভাই এখানে এর মান যদি 4 বসাও তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে 8 750 মাইনাস এক্স। ঠিক আছে, এবার শূন্য ইকুয়াল আমি এখানে বি ম্যাক্সের মানটা বসে দিছি। কেন? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি এক্সের মান বের করি। সবগুলোকে আমি এক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। এখান থেকে এক্সের মান বের করতে পারলে এই জায়গায় এক্সের মান বের বসাই দিলে আমাদের সর্বোচ্চ বেগ পেয়ে যাবো। এই জন্য বি এক্সের মানটা আমি বসাই দিছি যাতে সবগুলো এক্সে চলে আসে। তাহলে আসো 4x মাইনাস আমি 8 দিয়ে যদি গুণ করি তাহলে 8 ইন্টু 750 তাহলে হচ্ছে তোমার 6000। তাহলে 6000 মাইনাস 1 প্লাস 8x। ওকে, তাহলে আসো 4x আর 8x তার মানে কত? 12x। 12x ইকুয়াল কত? 6000। তাহলে এখান থেকে x এর মান কত দাঁড়ায়? ভাগ 12। তাহলে x এর মান দাঁড়া হচ্ছে 500 মিটার। এই যে ক্লিয়ার, 500 মিটার। তাহলে এখান থেকে আমাদের বি ম্যাক্সের মান অবশ্যই পারবো। তাহলে বি ম্যাক্স হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স। এক্সের মান কত? 500। তাহলে এখান থেকে ভি ম্যাক্সের মান কত দাঁড়ায়? এটাকে বর্গমূল করে দিবা। তাহলে এটাকে যদি রুট করে দাও, রুট ওভার 4 ইন্টু তাহলে হচ্ছে 2000। তাহলে ভি ম্যাক্সের মান কত দাঁড়ায়? ভি ম্যাক্সের মান আসে রুট ওভার আনসার তাহলে হচ্ছে তোমার 20√5 এমএস ইনভার্স 1। এটাই আনসার। তাই গাড়িটার কণাটার সর্বোচ্চ বেগ কত? 20√5 এমএস ইনভার্স 1। দেখছো কত সহজ? তাহলে এই ধরনের ম্যাথ আসলে আশা করি সলভ করতে পারবা। চিত্র এঁকে সলভ করবা, তাহলে কখনো কোডিং লাগবে না। ঠিক আছে, তো চলো আমরা এবার আমাদের দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো। এই দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো দেখো তুমি আগে প্রশ্নটা একটু পড়ো, তারপর আমরা ম্যাথ সলভ করব, চিত্র এঁকে সলভ করব। ওকে, আচ্ছা কি বলছে? একই লাইনে দুইটি রেলগাড়ি পরস্পর দিকে। তাহলে একটা নির্দিষ্ট লাইনে দুইটা রেলগাড়ি পরস্পর দিকে, তার মানে মুখোমুখি করে আসতেছে। হ্যাঁ, একজন আসতেছে U1 বেগে, আরেকজন আসতেছে U2 কি বেগ আসতেছে? সমবেগে। ওকে, অগ্রসর হচ্ছে। এদের মধ্যবর্তী দূরত্ব যখন x, তাহলে তারা যখন একে অপর এই যে একই লাইনে পরস্পর মুখোমুখি আসতেছে, এরকম করে করে আসতেছে, একজন আসতেছে এদিক থেকে U1, একজন আসতেছে এদিক থেকে U2 সমবেগে, তখন যারা একে অপরকে যখন দেখতে পাইছে তখন তাদের মধ্যে দূরত্ব কত? x। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো তো, দুইটা রেলগাড়ি, ধরো এই দুইটা গাড়ি এদিক থেকে আসতেছে, হ্যাঁ এদিক থেকে আসতেছে। এখন যখন এও ব্যাগ কিন্তু U1 এরও ব্যাগে কিন্তু দুইটাই কিন্তু সমবেগে গতিশীল। তাহলে এখন যখন তারা একে অপরকে দেখতে পাইছে, তাহলে এখন উদ্দেশ্য কি বলতো? এই দুজন দুর্ঘটনা থেকে যদি রক্ষা করতে চায় তাহলে অবশ্যই দুজনকে ব্যাগ কমাইতে হবে ডেফিনেটলি। কারণ এখানে ধরো এ ব্যাগ কমাচ্ছে কিন্তু এ যদি ব্যাগ না কমায় তাহলে এইটাকে সে কি ধাক্কা দিয়ে দিবে না? তাহলে এখানে যদি দুর্ঘটনা এড়াতে হয় তাহলে উভয়কেই অবশ্যই ব্যাগ কমাইতে হবে, উভয়কে অবশ্যই ব্যাগ কমাইতে হবে। তাহলে উভয়কে যদি অবশ্যই ব্যাগ কমাতে হয় তাহলে উভয় রেলগাড়ির অবশ্যই মন্দন সৃষ্টি হবে। এই কথাই বলছে দেখো, ব্যাগ প্রয়োগের ফলে উৎপন্ন সর্বোচ্চ মন্দন, এখানে সর্বোচ্চ একটু ভুল হয়েছে, একটু ঠিক করবে এটা, সর্বোচ্চ মন্দন যথাক্রমে। তাহলে প্রথম রেলগাড়ির সর্বোচ্চ মন্দন F1, দ্বিতীয় রেলগাড়ির সর্বোচ্চ মন্দন হচ্ছে কি F2। ক্লিয়ার? তাহলে যখন মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে ডেফিনেটলি উভয়কে গাড়ি থামাইতে হবে, উভয়কে ব্যাগ কমাইতে হবে। একজন ব্যাগ কমাচ্ছে অন্যজন ব্যাগ কমাচ্ছে না, এরকম হবে না। কারণ এরকম যদি হয় তাহলে এসে ধাক্কা দিয়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে মনে রাখবা দুইজনকে ব্রেক প্রয়োগ করতে হবে, দুইজনকে মন্দন সৃষ্টি করতে হবে। সো F1 F2 কি বলছে দেখাও, যেখানে দুর্ঘটনা এখানেও বারানটা একটু বলেছে, ঠিক করবে এটা, দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি যদি এই কন্ডিশনটা হয়, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দুইটা রেলগাড়ির মধ্যবর্তী দূরত্ব যখন x এবং তারা উভয়ই F1 F2 মন্দন প্রয়োগ করে তাহলে কোনো রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি এই শর্তটা মেনে চলে। তাহলে আসো আমরা প্রথম কাজ চিত্র আঁকবো ভাইয়া। প্রথম কাজ চিত্র আঁকা। এই যে এই হচ্ছে রেল লাইন। ওকে, তাহলে এই রেল লাইনের মনে করো এই যে এখানে মনে করো একটা রেলগাড়ি আছে A আর এখানে একটা রেলগাড়ি আছে B।
ঠিক আছে, এখানে একটা রেলগাড়ি আছে বি। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই জিনিসটাকে একটু এটা লিখি, হ্যাঁ ওকে ওকে, এবার দেখো তাহলে এই হচ্ছে রেলগাড়ি, ধরে নিচ্ছি এ অবস্থানে, এ বি অবস্থান আছে। তাহলে একজন ভাইয়া এই দিক থেকে যে আসতেছে সে হচ্ছে ইউ1 আদিবেগে আসতেছে, ইউ1 আদিবেগে আসতেছে, আর ওই দিক থেকে যে আসতেছে সে হচ্ছে ইউ2 আদিবেগে আসতেছে, ইউ2 আদিবেগে আসতেছে, ইউ2 আদিবেগে আসতেছে, সরি ইউ2 আদিবেগে আসতেছে। ওকে, তাহলে এ আসতেছে এই দিক থেকে ইউ1, ও আসতেছে এই দিক থেকে ইউ2। তাহলে দুইজন যখন মনে করো এ অবস্থান আছে আর এ বি অবস্থানে, এই অবস্থায় একে অপরকে দেখতে পাই। সো দেখো এদের মধ্যবর্তী দূরত্ব যখন এক্স, তখন একে অপরকে কি পেলো, দেখতে পেলো। তাহলে এ ধরে নিচ্ছে এ অবস্থান আছে, ও যখন বি অবস্থানে, এই অবস্থায় তারা একে অপরকে দেখতে পাইছে। তাহলে এ বি এইটুকুর মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে, এক্স হবে না, এক্স হবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে একটু পুরো তুলি, হ্যাঁ একটু পুরো তুলি, এই যে এইটুকু এক্স। এবার আসো তাহলে কি করছে, সাথে 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 এও মন্দন প্রয়োগ করছে F1, এ মন্দন প্রয়োগ করছে F1, এও মন্দন প্রয়োগ করছে কত F2। তাহলে দুজনই ব্রেক প্রয়োগ করছে। এবার মনে করো ব্রেক প্রয়োগ করতে 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 মনে করো ভাইয়া এ এতটুকু সামনে গেল, এ এই পরিমাণ সামনে গেল, এ এতটুকু সামনে গেল, ঠিক আছে, আর ও এতটুকু সামনে আসলো। তাহলে এই অবস্থায় উভয় গাড়ি এসে এখানে এসে থেমে গেছে। তাহলে দেখো এই প্রথম গাড়ি এখানে আসছে, এখানে এসে ব্রেক যেহেতু মন্দন প্রয়োগ করছে, তাহলে অবভিয়াসলি তার ব্যাক আস্তে আস্তে কমবে। তাহলে কমতে কমতে এই জায়গায় এসে এটার ব্যাক হয়ে গেছে 0, এবং এই জায়গায় এসে এটারও ব্যাক হয়ে গেছে কত, 0, ঠিক আছে 0। তাহলে দুইজনে যদি এই জায়গায় এসে থেমে যায়, ধরো এসে মাঝখানে কিছু স্পেস আছে এবং তারা পরস্পর কি গেছে, থেমে গেছে। তাহলে এখন কি আর কোনো দুর্ঘটনা ঘটবে না, যেহেতু তারা এখানে এসে এখানে এসে স্টপ, ও এখানে এসে স্টপ হয়ে গেছে। তাহলে দেখো মাঝখানে কিন্তু কিছু স্পেস রয়ে গেছে, তাহলে এদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ হবে না। তাহলে এখন আসি, ধরে নিচ্ছি এই প্রথম রেলগাড়ির যেটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে x1, দ্বিতীয় রেলগাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা হচ্ছে x2। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পারছো চিত্রটা। তো এখন আসো আমরা শর্তটা একটু পরে দিব, তাহলে বুঝতেছো। তাহলে একে অপরকে যখন দেখতে পাইছে, এ ব্রেক প্রয়োগ করছে, সাথে সাথে ব্রেক প্রয়োগ করে এই সামনে যাইতে যাইতে এই জায়গায় এসে থেমে গেছে, থেমে গেলে এর শেষ ব্রেক কত, 0। তাহলে এ যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা ধরে নিয়েছে x1, আর দ্বিতীয় রেলগাড়ি এইখান থেকে এই জায়গায় আসতে এইখানে এসে থেমে গেছে, তাহলে এই দ্বিতীয় রেলগাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে x2। ঠিক আছে, তাহলে তুমি এখানে কথাগুলো এবার সুন্দর করে লিখবা। মনে করি প্রথম রেলগাড়িটি u1 আদিবেগে, u1 আদিবেগে, ঠিক আছে, u1 আদিবেগে F1 সমমন্দনে, যেহেতু মন্দন সমমন্দনে x1 দূরত্ব অতিক্রম করে থেমে যায়, এবং দ্বিতীয় রেলগাড়ি u2 আদিবেগে F2 সমমন্দনে x2 দূরত্ব অতিক্রম করে থেমে যায়। এই কথাটা সুন্দর করে গুছিয়ে লিখবা। ওকে, আসো এবার আসো আমরা লিখব প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত, সেটা x1, ঠিক না। তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত, x1, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব x1। আমি x1 এর মান বের করবো কেমনি, শেষ ব্রেক ফর্মুলা কি বলতো, v1 স্কয়ার ইকুয়াল u1 স্কয়ার মাইনাস 2f1 x1। কষ্ট করতে পারো ভাইয়া, আপনি এখানে মাইনাস কেন দিলেন, ভাইয়া মন্দন চলতেছে এই জন্য। তাহলে শেষ ব্রেক 0, u1 স্কয়ার মাইনাস 2f1 x1। তাহলে এখান থেকে আমাদের x1 এর মান বের করি, হ্যাঁ এই দূরত্ব বের করবে x1, কারণ দূরত্ব দিয়ে সূত্রটা দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ভাইয়া তুমি কি বলতে পারবে না, 2f1 x1 ইকুয়াল টু u1 স্কয়ার। এখন বলো x1 এর মান কত দাঁড়ায়, u1 স্কয়ার ডিভাইডেড বাই 2f1। এই যে আমি x1 এর মান বের করছি, x1 এর মান বের করে রাখছি। ওকে, এবার তুমি লিখবা দ্বিতীয় রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব, সরি তৃতীয় রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে কত, x2। তাহলে দ্বিতীয় রেলগাড়ির জন্য বলো আদিবেগ কত, শেষ বেগ কত, v2 স্কয়ার u2 স্কয়ার মাইনাস 2
F2 x2 ভাইয়া এটাও মাইনাস কেন দিলাম কারণ এটাও মন্দলে চলতেছে তাহলে এখান থেকে এটা 0 u2 স্কয়ার মাইনাস 2 f2 x2 তাহলে এখান থেকে আমি কি x2 মান বের করতে পারবো না অবশ্যই পারবো তাহলে এখান থেকে x2 মান কত বের হয় বলো তো এই মাইনাসটা পাশে গেলে প্লাস তাহলে এখান থেকে x2 মান বের হবে u2 স্কয়ার 2f2 এই যে এটা হচ্ছে দ্বিতীয় রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব এবার আসো এবার সত্যটা বুঝো এখানে দিচ্ছি আমি দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি দেখো দুর্ঘটনা এড়ানো সম্ভব ঠিক আছে যদি x1 x2 বুঝো ভালো করে বুঝো এই যে এর অতিক্রান্ত দূরত্ব আর এর অতিক্রান্ত দূরত্ব এই দুইটা দূরত্বের যোগফল যদি এ টোটাল দূরত্বের চেয়ে কি হয় কম হয় মনে করো ভাইয়া এই তাদের মধ্যে দূরত্ব কত x ঠিক আছে এখন এই ধরো এই জায়গায় এসে এখানে থামছে এই জায়গায় এসে এখানে থামছে তাহলে এখন বলো পুরোটুকু দূরত্ব কি অতিক্রম করছে না তাহলে এর অতিক্রান্ত দূরত্ব আর এর অতিক্রান্ত দূরত্ব যোগ করলে তাদের মধ্যবর্তী যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে আমি পাবো নাকি তার চেয়ে কম পাবো তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব একটা শর্ত হচ্ছে এর অতিক্রান্ত দূরত্ব আর এর অতিক্রান্ত দূরত্ব এই দুইটা দূরত্বের যোগফল ডেফিনেটলি তারা এক অপরকে যে অবস্থানে দেখতে পাইছিল ওইটুকুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় অবশ্যই কী হতে হবে কম হইতে হবে এই দুইটা দূরত্বের যোগফল যদি মধ্যবর্তী দূরত্বের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি দুর্ঘটনা এড়ানো যাবে না তখন ধরো একে অপরকে দেখতে পাইছে এ এসে দুজন ধুম করে ধাক্কা দিয়ে দুই দিকে সরে গেছে তাহলে এই ক্ষেত্রে তাদের অতিক্রান্ত দূরত্বের যোগফল কিন্তু মধ্যবর্তী দূরত্বের চেয়ে কী হয়ে গেছে বেশি হয়ে গেছে তাহলে এই যে তুমি চিত্র দিকে তাকাও এখান থেকে x1 গেছে ও ওইখান থেকে x2 আসছে তাহলে দেখো মাঝখানে কিছু একটা গ্যাপ রয়ে গেছে এবং এই জায়গায় এসে তারা পরস্পর কি গেছে থেমে গেছে তাহলে এই ক্ষেত্রে কি দুর্ঘটনা ঘটছে না তাহলে সেক্ষেত্রে x1 x2 এই দুটাকে যোগ করলে তুমি কি জীবনে x এর মান পাবা নাকি x এর চেয়ে কম মান পাবা x এর চেয়ে কম মান পাবা এটা একটা শর্ত আরেকটা শর্ত হতে পারে সেটা হচ্ছে ধরো এই যে একটা রেলগাড়ি মনে করো এই আসছে দুজন যখন পরস্পরকে স্পর্শ করছে ওই সাথে দুজনের ব্যাগ শূন্য হয়ে গেছে দেখো এসে এর সাথে আর আসছে দুজন তো এখন একে অপরের সাথে জাস্ট টাচ হয়েছে সাথে দুজনের ব্যাগ শূন্য হয়ে গেছে তাহলে টাচ হওয়ার সাথে দুজনের ব্যাগ কী হয়ে গেছে শূন্য হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে কি দুর্ঘটনা ঘটবে না তাহলে এই ক্ষেত্রে যখন ভাইয়া দেখো এই যে এই জায়গায় আসছে আর ও এখানে আসছে এসে যখন তার একে অপরের সাথে টাচ হয়েছে তখন সাথে তাদের ব্যাগ কত হয়ে গেছে শূন্য হয়ে গেছে তাহলে কোনো দুর্ঘটনা ঘটে নাই তাহলে দেখো তো এই ক্ষেত্রে x1 আর x2 এই দুইটার যোগফল কার সমান হয়ে গেছে x এর সমান হয়ে গেছে তাহলে এক্ষেত্রেও এটাও শর্ত দিতে পারবা তাহলে এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে কি তাহলে এর অতিক্রান্ত দূরত্ব আর এর অতিক্রান্ত দূরত্ব দুইটা দূরত্বের যোগফল যদি তাদের মধ্যবর্তী দূরত্বের চেয়ে ছোট হয় কিংবা মধ্যবর্তী দূরত্বের চেয়ে কী হয় সমান হয় তাহলে সেই ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাবে ক্লিয়ার তাহলে দুর্ঘটনা এড়ানোর শর্ত হচ্ছে কি দুইটা রেলগাড়ির অতিক্রান্ত দূরত্বের যোগফল অবশ্যই তাদের মধ্যবর্তী দূরত্বের চেয়ে ছোটো হতে হবে অথবা সমান হতে হবে কারণ যে মাত্র সমান হয়েছে সাথে তো ব্যাগ শূন্য হয়ে গেছে টাচ হওয়ার সাথে দুজন থেমে গেছে তাহলে কোনো সংঘর্ষ হয়েছে না তাহলে এক্ষেত্রে সমান হতে পারে অথবা দুইটা দূরত্বের যোগফল x এর চেয়ে কী হতে পারে ছোটো হতে পারে ওকে আচ্ছা তো আসলে আর x1 এর মান আমরা বের করি যে x1 এর মান কত u1 স্কয়ার ডিভাইডেড বাই 2f1 প্লাস u2 স্কয়ার 2f2 ইজ ইকুয়াল লেস দেন x এবার আসো তাহলে এই পুরোটা থেকে এবার কী লসাগু যায় বলো তো 2f1 f2 লসাগু যায় তাই না তারপর 2f1 f1 কাটলে এখানে কী থাকে u1 স্কয়ার f2 সরি আমি একটু এদিকে লিখতেছি নিচে তাহলে 2u2 এখানে থাকবে f2 প্লাস 2f2 কাটা গেলে এখানে u2 স্কয়ার f1 ইজ গ্রেটার দেন ইকুয়াল x এবার এই জিনিসটা এখানে আর গুণ করে দাও তাহলে কি থাকে দেখো তো u1 স্কয়ার f2 প্লাস u2 স্কয়ার f1 ইজ ইকুয়াল লেস দেন
এই 2 and F1 F2 এই পাশে গুণ করে দিলে 2 F1 F2 ইন্টু এক্স, এই যে এটাই প্রমাণ করতে বলছে। সো দেখানো হলো, বা এখানে উত্তর লিখে দিবা। বুঝতে পারছো? তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হলে শর্ত দিব হচ্ছে x1 x2 ইজ লেস দেন ইকুয়াল এক্স। আর যদি এরকম বলে, এরকম অনেক সময় এরকম বলে, কোনো রকম, এটা নোট আকারে লিখে রাখতে পারো, কোনো রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি x1 x2 ইকুয়াল এক্স হয়। এই সত্যটা মনে রাখবা। যদি কোনো রকম বলে, কোনো রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব, তাহলে কোনো রকম মানে কি, সংঘর্ষ হইতে হইতে বেঁচে গেছে, কোনো রকম দুর্ঘটনা এড়ানো গেছে। তার মানে কি, দুজনেই যখন স্পর্শ করছে তখন সাথে সাথে কি গেছে, থেমে গেছে। এটা কি কোনো রকম দুর্ঘটনা এড়ানো না? তাহলে কোনো রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি এই শর্ত দেয়, কোনো রকমটা দেয়, তখন x1 x2 ইকুয়াল কত লিখবা, এক্স। তখন এই লেস দেন চিহ্নটা দিবা না। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের ম্যাথ বলো, এগুলো কি কোডিং ম্যাথ? আশা করি পারবা। আচ্ছা, এখন আসো, তাহলে এটা এই কেসটা ছিল যখন দুইটা রেলগাড়ি পরস্পর মুখোমুখি, অর্থাৎ একই লাইনে আছে এবং একজন আরেকজন বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে এটাকে বলা হয় মুখোমুখি সংঘর্ষ। তাহলে মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে শর্ত দিব হচ্ছে তাদের টোটাল অতিক্রান্ত দূরত্বের যোগফল তাদের মধ্যবর্তী দূরত্বের চেয়ে সমান বা ছোট, এই শর্ত দিবা। আর যদি এরকম ম্যাথ হয়, যদি একই লাইনে একই দিকে চলতেছে, এই টাইপের যদি সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে কীভাবে সলভ করবো, চলো এইরকম একটা ম্যাথ দেখি ভাইয়া। এই যে এই ম্যাথটা দেখো কী বলছে এবার ভাইয়া, একটু প্রশ্নটা বুঝবো কি বলো। দেখো, একই লাইনে একই দিকে একখানা এক্সপ্রেস গাড়ি আর অন্য একখানা মাল গাড়ি চলছে। তাহলে একটা লাইনে একটা হচ্ছে এক্সপ্রেস গাড়ি চলতেছে, ধরো একটা ট্রেনের মধ্যে একটা এক্সপ্রেস ট্রেন আর একটা হচ্ছে মালগাড়ি ট্রেন। যখন তাদের ব্যাগ যথাক্রমে U1, তাহলে পিছনে যে ছিল, আচ্ছা এখানে U1 আর আরেকজন হচ্ছে কত U2, তখন x দূরত্বে একে অপরকে কী পেলো, দেখতে পেলো। আচ্ছা, গাড়ি দুইখানার সর্বোচ্চ ত্বরণ, আচ্ছা গাড়ি দুইখানার সর্বোচ্চ ত্বরণ এবং সর্বোচ্চ মন্দন। তাহলে সর্বোচ্চ ত্বরণ হচ্ছে F1 আর সর্বোচ্চ মন্দন হচ্ছে কত, F2। হলে দেখাও যে কোনো রকমে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি এই শর্তটা হয়। এখন ভাইয়া আগে তো দুজনের মধ্যে সর্বোচ্চ মন্দন হয়েছিল, তাহলে এখন দেখতেছি একজনের ত্বরণ হচ্ছে আরেকজনের মন্দন হচ্ছে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কার ত্বরণ হবে কার মন্দন হবে, সেটা আমি কিভাবে বুঝবো? তো চলো আমরা চিত্র আঁকবো, চিত্র এঁকে আমরা এগুলো সলভ করব। ওকে, আচ্ছা সো দেখো, মুখস্থ করা লাগবে না ভাইয়া, তুমি জাস্ট চিত্র আঁকবা, সব ম্যাথ ইজিলি মিলবে। ওকে, আচ্ছা আমরা এখানে দেখি, ধরো একটা রেলগাড়ি ভাইয়া এ অবস্থানে আছে, এই অবস্থানে এর ব্যাগ আমি ধরে নিচ্ছি U1, তাহলে U1 ব্যাগে এদিকে চলতেছে, আরেকজনের ব্যাগ এই জায়গায় আছে, ধরো আরেকটা মাল গাড়ি ধরো V অবস্থানে আছে এবং সে U2 ব্যাগে একই দিকে যাচ্ছে। দেখো এই যে একই লাইনে একই দিকে একখানা এক্সপ্রেস গাড়ি আরেকটা মাল গাড়ি চলছে। তাহলে এই যে এক্সপ্রেস গাড়িটাকে আমরা ধরে নিচ্ছি অবস্থান, সে U1 বেগে যাচ্ছে আর মাল গাড়িটা U2 বেগে যাচ্ছে, একই লাইনে একই দিকে যাচ্ছে। তাহলে যখন তাদের মধ্যবর্তী, আচ্ছা যখন তাদের ব্যাগ যথাক্রমে U1, এর ব্যাগ U1 আর এর ব্যাগ যখন দ্বিতীয় গাড়িটার ব্যাগ যখন U2, তখন একে অপরকে কি পাই, দেখতে পাই। তাহলে একে অপরকে কতটুকু দূরত্ব দেখতে পাই, এই যে দেখো ভাইয়া কতটুকু দূরত্ব দেখতে পাই, x দূরত্বে দেখতে পাই। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ভাইয়া x, এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত, x। ঠিক আছে, এখন তুমি চিন্তা করে দেখো তো, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হয়েছে কেন? সামনেরটার ব্যাগ বেশির জন্য না, সামনেরটার যদি ব্যাগ বেশি হয় তো চিন্তা করে দেখো তো, জীবনেও কি দুর্ঘটনা ঘটবে? সামনেরটার ব্যাগ বেশি, পিছনের ব্যাগ কম, তাহলে এখানে কি দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে না? তার মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যেহেতু আছে দেখছে, তার মানে অবভিয়াসলি পিছনে যে ছিল তার ব্যাগটা বড়। তাহলে আমি কি ধরতে পারি এখানে হচ্ছে আমার U1 ইজ গ্রেটার দেন কত, U2। ওকে, এখন তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া, এখানে দুর্ঘটনা এড়ানোর জন্য দুজনকে কি ব্রেক প্রয়োগ করতে হবে না? কেন? কারণ এর ব্যাগ তো বেশি আর এর ব্যাগ কম। এখন দুজনেই যদি আগের মতো মন্দন প্রয়োগ করে, ধরো এ মন্দন পরে এই অল্প জায়গায় গিয়ে থেমে গেছে, কিন্তু ও ততক্ষণে তার মানে ও এসে এটাকে তাস করে লাগাই দিছে, ধুম শেষ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দুজনকে মন্দন প্রয়োগ করলে হবে না। মুখোমুখি থাকলে
দুজনকে থামানোর চেষ্টা করতে হবে। কিন্তু এখানে তুমি যদি সামনেরটা মনে করো এও মন্দন প্রয়োগ করছে, এও মন্দন প্রয়োগ করছে, এর ব্যাগ তো কম, মনে করো সে অল্প জায়গায় গিয়ে থেমে গেছে, কিন্তু ওর ব্যাগ তো বেশি, ওর থামতে কি সময় লাগবে না? ধরো ও থামতে থামতে গিয়ে এটাকে লাগাই দিছে, তাহলে দুর্ঘটনা হয়ে গেছে, তাই না? তাহলে দুর্ঘটনা ঘটানোর জন্য মানে দুর্ঘটনা না হওয়ার জন্য কী করতে হবে বলো? যে সামনে আছে তার ব্যাগ তো কম ছিল, তার ব্যাগ কম ছিল, তাহলে যে সামনে আছে সে চেষ্টা করবে ব্যাগ বাড়াইতে। তাহলে যে সামনে আছে সে চেষ্টা করবে ব্যাগ কী করতে? বৃদ্ধি করতে। অর্থাৎ ও চাইবে দ্রুত ওইখান থেকে ত্যাগ করে দিতে, দ্রুত স্পিড বাড়াই দিয়ে সামনে চলে যেতে। আর যে পিছনে যে ছিল তার ব্যাগ তো বেশি, তাহলে তার ব্যাগ বেশি, তাহলে সে কী করবে? ব্যাগ কমাতে চাইবে। বুঝতে পারছো? তাহলে এখানে দুর্ঘটনা না হওয়ার জন্য দুজনের কাজ হচ্ছে কি, সামনের জন যেটা আছে তার ব্যাগ কম, তাহলে সে তার ব্যাগ বাড়াইতে চাইবে। আর পিছনে যে ছিল তার ব্যাগ কম, তাহলে সে কি? ব্যাগ কমাতে চাইবে। তাহলে সামনের জন যদি ব্যাগ বাড়াতে চায় তাহলে ডেফিনেটলি উত্তরণ সৃষ্টি হবে। আর পিছনের জন ব্যাগ বেশি, তাহলে ও যদি ব্যাগ কমাতে হয় তাহলে ওর মন্দন হবে। ক্লিয়ার? তাহলে এখানে ত্বরণ হবে কার? সামনের জনের। মন্দন হবে কার? পিছনের জনের। আশা করি ক্লিয়ার হবে। এবার আসো, কেন এটা যদি তুমি যদি ভাইয়া বুঝতে না পারো যে কার ত্বরণ কার মন্দন, তো এখানে কেন ভুলটা কোন জায়গায় করে স্টুডেন্টরা দেখো, সর্বোচ্চ ত্বরণ সর্বোচ্চ মন্দন F1 F2, তো অনেকে এটাকে লাগাই দেয় F1, যেহেতু এটা 1 ধরে নিচ্ছে এটাকে F1 দিয়ে দেয়, ওইটাকে F2 দিয়ে দেয়, পুরোটাই ভুল। এটা 1 ধরছে জন্য F1 দিবা, এটা 2 ধরছে জন্য F2 দিবা, এরকম না। এখানে এর হবে মন্দন আর ওর হবে ত্বরণ। এর কেন ত্বরণ হচ্ছে? তার ব্যাগ বাড়িতে চাচ্ছে, ওর ব্যাগ কম, ও ব্যাগ বাড়িয়ে ওই জায়গা থেকে চলে যাবে। আর ওর ব্যাগ তো বেশি, তাহলে ও চেষ্টা করবে পিছনের জনকে যাতে গিয়ে ধাক্কা না দেয়, তাহলে ও ব্যাগ কমাইতে চাইবে। তাহলে এর কি সৃষ্টি হবে? মন্দন। ঠিক আছে? তাহলে মন্দন হবে এক্সপ্রেস গাড়ির আর ত্বরণ হবে মালগাড়ির। ঠিক আছে? তো আসো এবার দেখি প্রশ্ন কি বলছে, দেখো গাড়ি দুই কানার সর্বোচ্চ ত্বরণ। আচ্ছা সর্বোচ্চ ত্বরণ বলো, সর্বোচ্চ ত্বরণের মান কত? F1। তাহলে সর্বোচ্চ ত্বরণটা কার হবে? সামনের গাড়ির অর্থাৎ মালগাড়ির। তাহলে এর ত্বরণ হবে কত? F1। F1 ত্বরণে সে চলবে। ক্লিয়ার? আর সর্বোচ্চ মন্দন F2। তাহলে সর্বোচ্চ মন্দন কে প্রয়োগ করবে? যার ব্যাগ বেশি ছিল। কার ব্যাগ বেশি ছিল? পিছনের জন। তাহলে এ সৃষ্টি করবে মন্দন। তাহলে এ হচ্ছে এ সৃষ্টি করবে ভাইয়া মন্দন। ওকে, তাহলে এর হচ্ছে মন্দন, তাহলে F2 মন্দন। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এবার কোনো রকম দুর্ঘটনা সম্ভবপর হবে যদি এই শর্তটা হয়। এখানে শর্ত কি দিবা ভাইয়া? দেখো এখন হচ্ছে ধরো তারা একে অপর গিয়ে মনে করো এই যে সি বিন্দুতে এসে দুই জায়গায় এসে উভয়ের ব্যাগ কী হয়ে গেছে? সমান হয়ে গেছে। মনে করো সি বিন্দুতে এসে শর্ত দেখো, সি বিন্দুতে এসে এটার ব্যাগ যা, এর ব্যাগ তা, তাহলে দুজনের ব্যাগ যদি সমান হয়ে যায় তাহলে দেখো দুজন পরস্পর লেগে একই দিকে চলতে থাকবে, তাহলে তখন কি সংঘর্ষ হবে না? কারণ একে তো দুজনের ব্যাগ তো সমান, দুজনের ব্যাগ সমান। দেখো এই যে এ মনে করো এ অবস্থান থেকে এ বি অবস্থান থেকে, তাহলে উভয় গিয়ে সি অবস্থানে গিয়ে তারা একে অপরের ব্যাগ কী হয়ে যায়? সমান হয়ে যায়। তারাও একে অপরের ব্যাগ কী হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে সমান ব্যাগ হলে দুজন সেম ব্যাগে সামনের দিকে চলবে, তখন কিন্তু আর কোনো কী ঘটবে না? দুর্ঘটনা ঘটবে না। তাহলে এখানে শর্ত হচ্ছে কি, দুর্ঘটনা এড়ানো যাবে যদি সি অবস্থানে গিয়ে উভয়ের ব্যাগ কী হয়ে যায়? সমান হয়ে যায়। আচ্ছা, তো সি অবস্থানে যাওয়ার জন্য ভাইয়া প্রথম রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x1 এবং দ্বিতীয় রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? x2। ঠিক আছে? এটা হচ্ছে কত সময় পর? টি সময় পর। তাহলে ও টি সময় পর, তাহলে প্রথম রেলগাড়িটা টি সময় পর x1 দূরত্ব অতিক্রম করে সি অবস্থানে যায়। দ্বিতীয় রেলগাড়িটাও টি সময়ে x2 দূরত্ব অতিক্রম করে কোন অবস্থানে যায়? সি অবস্থানে। এবং সি অবস্থানে গিয়ে উভয়ের ব্যাগ সমান হলে সেই ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাবে। বেশ কথাটা সুন্দর করে গুছিয়ে লিখবা। কি লিখবা? মনে করি টি সময় পর উভয় গাড়ি সি অবস্থানে পৌঁছালে
মনে করি টি সময় পর উভয় গাড়ি সি অবস্থানে পৌঁছালে তাদের উভয়ের বেগ সমান হলে দুর্ঘটনা এড়ানো যাবে, এটাই শর্ত। ঠিক আছে, তাহলে টি সময় পর উভয় গাড়ি সি অবস্থানে পৌঁছালে তাদের উভয়ের বেগ কি সমান হলে দুর্ঘটনা কি যাবে, এড়ানো যাবে। তাহলে সি অবস্থানে এসে প্রথম রেলগাড়ির বেগ v1, দ্বিতীয় রেলগাড়ির বেগ কত v2। এবার এই v1 v2 যদি পরস্পর কি হয়, সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাবে। তাহলে আসো আমরা লিখি, তাহলে এক্ষেত্রে শর্ত মতে বলো v1 এবং v2 মান কি হবে, পরস্পর সমান হবে। তাহলে শর্ত মতে v1 ইকুয়াল v2, অর্থাৎ উভয় গাড়ির বেগ যদি কি হয়, সমান হয়, সেই ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যাবে। তাহলে আসো এবার আমি প্রথম গাড়ির বেগ এবং দ্বিতীয় গাড়ির বেগ বের করি। ঠিক আছে, তাহলে আসো সি অবস্থানে, আচ্ছা প্রথম গাড়ির বেগ টি সময়ে। ঠিক আছে, তাহলে প্রথম রেলগাড়ি কিন্তু মন্দন চলছিল, তাহলে বেগ বের করার ফর্মুলা কী ছিল বলো, v1 ইকুয়াল e1 মাইনাস ft। এটা ঠিক আছে, এটা কেন এটা করতেছি কেন ভাইয়া বলো তো এবার, কারণ ভাই এটা মাইনাস কেন হলো, কারণ প্রথম রেলগাড়িটা কিন্তু মন্দন চলতেছিল। এটার মন্দনের মান তো f2, এখানে তোমাকে কি লিখতে হবে, f2 ইন্টু টি। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি বলি, আচ্ছা এটা রাখি, তাহলে এটা প্রথম গাড়ির বেগ। ওকে, এবার আসো দ্বিতীয় গাড়ির বেগ কত, v2 ইকুয়াল u2 প্লাস f1t। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ভাই প্লাস কেন দিলেন, কারণ সে ত্বরণে চলে, আর ত্বরণে চলে একটা পজিটিভ। তাহলে এবার আসো শর্ত মতে কি দিব, দুর্ঘটনা এড়ানোর জন্য শর্ত কি, উভয়ের বেগ কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে v1 এর মান কত, u1 মাইনাস f2 ইন্টু টি ইকুয়াল v2 মান u2 প্লাস f1t। ওকে, এবার আসো আমরা u1 গুলোকে এক পাশে নিই আর এগুলোকে এক পাশে নিই, এই মাইনাসটা পাশে গেলে প্লাস, তাহলে f1t প্লাস f2t u1 মাইনাস u2। তাহলে এখান থেকে টি এর মান বের করে রাখো, তাহলে টি এর মান কত হবে, টি যদি কমন নাও, তাহলে এখানে কি u1 মাইনাস u2 ডিভাইডেড বাই f1 প্লাস f2, টি এর মান বের করে রাখছি। এখন প্রশ্ন করতে পারো ভাই আপনি টি এর মান কেন বের করলেন, ভাইয়া প্রমাণ দেখো তো কোথাও কি সময়ের যে সমীকরণ সেটা কি আছে, না কোথাও টি নাই, এই জন্য আমরা টি এর মানটা বের করে রাখছি। টি এর মানটা যাতে বসাই, যাতে টিকে রিপ্লেস করা যায়। আশা করি বুঝতে পারছো, এটুকু ক্লিয়ার। ঠিক আছে, এবার আসো এখন হচ্ছে বলো প্রথম টি সময়ে প্রথম রেলগাড়ির অতিক্রান্ত দূরত্ব কত x1, দ্বিতীয় রেলগাড়ির দূরত্ব কত x2। এবার x1 x2 বের করি আমরা। আসো এবার কি করব, তাহলে টি সময়ে প্রথম গাড়ির দূরত্ব সেটা হচ্ছে কত x1। ঠিক আছে, তাহলে কোন ফর্মুলা দিয়ে করবো বলো, s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? তাহলে s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার, এটা দিয়ে তাহলে এখানে s মানে কি x1 ut u1 ইন্টু কত t প্লাস হাফ এটি স্কয়ার, এটার ত্বরণ হয় না, মন্দন হয় না, তাহলে এটা মাইনাস হাফ f1 t স্কয়ার, এটা হচ্ছে x1 এর মান। ক্লিয়ার? এবার আসো t সময়ে দ্বিতীয় গাড়ির দূরত্ব বলো, টি সময়ে দ্বিতীয় গাড়ি কতটুকু গেছে x2, এখানে x2 ইকুয়াল u2 ইন্টু টি। ঠিক আছে, ও এখানে সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে, এখানে f1 না, এটা তো f2, প্রথম গাড়ির মন্দন হচ্ছে কি f2, সো এখানে f2 দিবা, f2। ঠিক আছে, এগুলো একটু ঠিক করবো। ওকে, এবার আসো দ্বিতীয় গাড়িটা f1 ত্বরণে চলে, তাহলে এখানে হাফ f1 t স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো আমরা সূত্রটা দিব।
দেখো তাহলে আমরা এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার শর্ত হচ্ছে কি দেখো, এইখানে শর্ত হচ্ছে ভাইয়া এই যে এখন বলো তুমি চিত্র দেখো তো ভাইয়া, এই x1টাকে আমরা কীভাবে লিখতে পারবো? এই পুরো x1 মানে কি x প্লাস x2 না? এই যে পুরো x1 মানে কি x প্লাস x2, x প্লাস x2। এবার x1 এর মানটা বসাবো। x1 এর মান কত? u1t মাইনাস হাফ f2t স্কোয়ার, তারপর ইকুয়াল x প্লাস x2 কত? u2t প্লাস হাফ কত f1t স্কোয়ার। তো এখানে আমরা যে কাজটা করবো ভাইয়া সেটা হচ্ছে আমরা এখান থেকে টিগুলোকে আলাদা করে সেই টি এর মানটা বসে দেবো। টি এর মানটা কেন বের করে দেখছো? এই যে প্রমাণে আমার কোথাও কি নেই, টি নেই, তো আমরা টিগুলোকে এক পাশে করে দেন আচ্ছা মান বসে দিব। দেখো u1t, এই যে ইউটা এই পাশে আসলে কী হবে? মাইনাস u2 ইন্টু টি, তাহলে টিগুলোকে এক পাশে করতেছি। তাহলে এক্স বলো, এই মাইনাসটা এই পাশে গেলে কী হবে? প্লাস, তাহলে এখানে দেখো প্লাস হাফ f1t স্কোয়ার প্লাস হাফ f2t স্কোয়ার। এবার এখান থেকে টিটা যদি কমন নাও তাহলে কী থাকবে? u1 মাইনাস u2 ইন্টু কত টি ইকুয়াল এক্স প্লাস এই দুইটা থেকে কী কমন যায় বলো? টি স্কোয়ার কমন যায়। তাহলে টি স্কোয়ার যদি কমন নাও আমরা কি লিখতে পারি? এখান থেকে দেখো হাফ টি স্কোয়ার কমন যাচ্ছে না, তাহলে হাফ f1 প্লাস f2 ইন্টু টি স্কোয়ার লেখা যায়, ঠিক আছে না? এবার সুন্দর করে টি স্কোয়ার টি এর মানটা বসে দাও, u1 মাইনাস u2 ইন্টু টি এর মান। এই যে দেখো এখান থেকে বলো u1 মাইনাস u2 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইকুয়াল x প্লাস হাফ f1 প্লাস f2 ইন্টু টি স্কোয়ার। টি এর মান কত? টি এর মান হচ্ছে u1 প্লাস u1 মাইনাস u2 ডিভাইড বাই f1 প্লাস f2। এটার উপর যদি স্কোয়ার হয় তাহলে দুইটার উপর আলাদা আলাদা স্কোয়ার হবে না? আমি আলাদা আলাদা লিখি। তাহলে এখানে u1 মাইনাস u2 স্কোয়ার f1 প্লাস f2 স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, এই যে টি এর জায়গায় মানটা বসাইছি। এবার দেখো কাটাকাটি করো, এখানে কি থাকতেছে বলো? u1 মাইনাস u2 দুইটাকে গুণ করো, u1 মাইনাস u2 স্কোয়ার নিচে f1 প্লাস f2 ইকুয়াল x প্লাস বলো এখানে f1 f2 এখানে f1 f2 কাটা, তাহলে উপরে এখানে হাফ ইন্টু কি আছে উপরে u1 মাইনাস u2 স্কোয়ার নিচে f1 প্লাস f2। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এখান থেকে দেখো আমরা এই জিনিসটাকে যদি পাশে নিয়ে আসি তাহলে দেখো এবার u1 মাইনাস u2 স্কোয়ার, ঠিক আছে, f1 প্লাস f2 এ প্লাস এই প্লাসটার পাশে আসলে হাফ এবার দেখো প্রমাণটা হয়ে গেছে ভাইয়া। এখানে কি দেখো পুরো একটা আছে না, u1 মাইনাস u2 হোল স্কয়ার ডিভাইড বাই f1 প্লাস f2 পুরো একটা, আর এখানে কি আছে অর্ধেকটা u1 মাইনাস u2 হোল স্কয়ার ডিভাইড বাই f1 প্লাস f2, এখানে আছে কি অর্ধেকটা। তাহলে একটা থেকে তুমি অর্ধেকটাকে মাইনাস করলে আর অর্ধেক পরে থাকে, তাহলে অর্ধেক এখানে লিখবা হাফ u1 মাইনাস u2 স্কয়ার f1 f2 ইকুয়াল টু এক্স। এখন বলো এই যে 2f1 f2 এখানে ভাগাকার আছে, পাশে গেলে গুণাকার, তাহলে এখানে কি লেখা যায় u1 মাইনাস u2 স্কয়ার ইকুয়াল 2f1 f2 এক্স। এই যে এই 2f1 f2 এখানে ভাগাকারে এই পাশে গুণাকারে, এটাই কি প্রমাণ দেখো তো, u1 মাইনাস u2 স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু f1 প্লাস f2 ইন্টু এক্স, এটাই আনসার। দেখো কত সহজ, ঠিক আছে? তাহলে আশা করি এই টাইপের ম্যাথগুলো এখন থেকে তোমরা সলভ করতে পারবা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার আমরা বাকি ম্যাথগুলো এবার আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা দেখো এরপর হচ্ছে আমরা ধরো এই সংক্রান্ত কিছু ম্যাথ দেখি। এই অঙ্কগুলো দেখো এখন ঠিক আছে? আচ্ছা
এই অঙ্কগুলো দেখো ভাইয়া, ওকে? এটা দেখো কি বলছে, একটু প্রশ্নটা আমরা বুঝবো, হ্যাঁ? তো দেখো, কোনো সরল রেখায় সমতরণে চলন্ত কোনো বিন্দুর গড় বেগ ধারাবাহিকভাবে T1 T2 T3 সময়ে যথাক্রমে V1 V2 V3 হলে দেখাও যে আমাদেরকে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V2 মাইনাস V3 ইকুয়াল T1 প্লাস T2 ডিভাইডেড বাই T2 প্লাস T3 দেওয়া আছে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা একটু চিত্রটা লিখব। এই যে ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি ভাইয়া এটা ধরো, আচ্ছা কোনো সরল রেখায় এটা কি চলতেছে বলো তো ভাইয়া, কি ত্বরণে চলতেছে বলো ভাইয়া? সমত্বরণে, এই যে সমত্বরণে চলতেছে। তাহলে ভাইয়া একটু বলো তো, যদি সমত্বরণে চলে তাহলে প্রতিটা পয়েন্টে ভাইয়া তার বেগটা কি বাড়বে না? অবশ্যই বাড়বে। তাহলে ধারাবাহিকভাবে T1 T2 T3 সময়ে যথাক্রমে V1 V2 V3 হলে গড় বেগ, তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা পুরোটা পথ সে কয় ধাপে গেছি? 3 ধাপে, যেহেতু 3টা সময় দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি, ধরো সে প্রথমে এ অবস্থান থেকে, এ অবস্থানে তার বেগ ছিল মনে করো ইউ, এ অবস্থানে তার বেগ ছিল ইউ আদি বেগ, এবং এ থেকে ধরো সে বি অবস্থানে গেছে। তো বি অবস্থানে গেছে এবং সে পুরোটা পথ কি চলতেছে? এফ সমতরণে। আমি এখানে লিখি, সে পুরোটা পথ ভাইয়া ধরে নিচ্ছি এফ সমতরণে চলে। তাহলে পুরোটা পথ, তাহলে সে কি ত্বরণে চলতেছে? এফ সমতরণে চলে। এই যে এফ সমতরণে চলতেছে পুরোটা পথ, ওকে? আচ্ছা, তাহলে এখন আসো, এই যে প্রথম অংশ, তাহলে এই পুরোটা পথ যদি ভাইয়া এফ সমতরণে চলে, তাহলে প্রতিটা পয়েন্টে তার ব্যাগটা বাড়বে, সেম থাকবে না। তাহলে এ অবস্থানে ব্যাগটা ইউ, তাহলে এই অবস্থানে সে ব্যাগটা পরিবর্তন ভি হবে না, বাট আমরা এখানে বি ধরবো না। কেন ধরবো? তো আমাদেরকে গড ব্যাগ V1 V2 V3 দিছে না, তাহলে আমরা অন্য কোনো ব্যাগের মান ধরবো। তাহলে আমরা এই পয়েন্টে ব্যাগের মানটাকে চাইলে আমি U1 ধরতে পারি, U1। তাহলে এ থেকে বিতে যাইতে তার সময় লাগছে হচ্ছে কত? T1 সময় লাগছে, T1। এবং এ থেকে বিতে এই অংশে তার গড় বেগ কত বলছে? V1। এই যে এটা হচ্ছে তার গড় বেগ। এই যে T1 সময়ে যথাক্রমে গড় বেগ V1, T2 সময়ে গড় বেগ V2, T3 সময়ে গড় বেগ V3। এবার আসো পরের ধাপ, সে ধরো বি থেকে এবার সিতে গেছে, বি থেকে সিতে গেছে, তাও ওই যে পুরোটা পথ সমতরণে চলতেছে, তাহলে কন্টিনিউয়াসলি তার ব্যাগ বাড়বে। তাহলে এই জায়গায় ব্যাগ ছিল U1, তাহলে এই সি অবস্থানে এসে তার ব্যাগটা কখন হবে? কত বলো? U2। এখন বলো, এই যে বি থেকে সি দ্বিতীয় ধাপ যাইতে সেই সময় নিচ্ছে কত? T2। এবং এই T2 সময়ে তার গড় বেগ কত হয়েছে? V2। আচ্ছা, পরবর্তী দেখো ভাইয়া, সি থেকে ধরো ডি, সি থেকে ডি, এই সি থেকে ডি অংশে যাইতে তাও পুরোটা পথ সে এফ সমতরণে চলতেছে। তাহলে বলো, তাহলে এই জায়গায় ব্যাগ যদি U2 হয়, তাহলে এইখানে ব্যাগটা কি U2 হবে না? পরিবর্তন হবে। তাহলে এখানে ব্যাগটা আমি ধরে নিচ্ছি U3। কেন? কারণ আমি বলছি পুরোটা পথ সমতরণে চলে, সো কন্টিনিউয়াসলি তার ব্যাগ কিন্তু বাড়তে থাকবে। তাহলে এখন এইটুকু সময় যাইতে তার সময় লাগছে T3। এই সিডি অংশ পথ অতিক্রম করতে তার সময় লাগছে কত? T3। এবং এই অংশের গড় বেগ দেওয়া আছে V3। এই যে এই কথাটা সুন্দর করে গুছিয়ে লিখবে। তাহলে তুমি এবার কথাটা সুন্দর করে লিখবে, কি লিখবা? মনে করি এই বিন্দুটি এ বিন্দু থেকে U1 আদিবেগে এফ সমতরণে চলে T1 সময়ে U1 ব্যাক অর্জন করে, পরবর্তীতে T2 সময়ে U2 ব্যাক অর্জন করে, এবং পরবর্তীতে T3 সময়ে U3 ব্যাক অর্জন করে। এবং এ বি অংশের গড় বেগ V1, BC অংশের গড় বেগ V2, CD অংশের গড় বেগ V3। এটা সুন্দর করে লিখবা, ওকে? তা আসো এবার আমরা লিখি। এখন আমরা হচ্ছে ভাইয়া এ বি অংশের জন্য, আসো আমরা এ বি অংশের হিসাব করি। তাহলে এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য, ঠিক আছে? খুবই সহজ ভাই, এগুলো পরীক্ষায় অনেক আসে, পরীক্ষায় অনেক আসে। তাহলে এ বি অংশের জন্য ভাইয়া বলো, আমরা গড় বেগ বের করা শিখাইছিলাম না? এখানে গড় বেগ কত? V1। গড় বেগ কি ফর্মুলা ছিল মনে আছে? আদি বেগ প্লাস শেষ বেগ, আদি বেগ প্লাস শেষ বেগ। বলে এ বি অংশের শেষ বেগ কোনটা? U1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে V1 এর মান, মনে আছে? এটা হচ্ছে V1 এর মান। তাহলে এ বি অংশের জন্য আদি বেগ হচ্ছে U আর শেষ বেগ হচ্ছে কত? U1। তাহলে গড় বেগ বের করার ফর্মুলা কি? আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে V1 এর মান পাইছো। এবার BC অংশের জন্য, ওকে? তাহলে আসো ভাইয়া, BC অংশের জন্য গড় বেগ কত? V2। তাহলে V2 ইকুয়াল টু কত লিখবো বলো? V2 ইকুয়াল টু আমরা লিখবো আদি বেগ। তাহলে BC অংশের জন্য আদি বেগ কত? U1, শেষ বেগ কত? U2। আদি বেগ U1, শেষ বেগ U2 ডিভাইড বাই সময় কত? ডিভাইড বাই 2। তাহলে B2 মান পাইছি। একইভাবে CD অংশের জন্য, ভাইয়া বলো CD অংশের জন্য V3
আদিবেগ হলো এটার আদিবেগ কত u2 শেষ বেগ কত u3 ডিভাইডেড বাই 2 এই যে তুমি v1 v2 v3 মান বের করছো এবার আসো প্রশ্নে লেফট হ্যান্ড সাইডে ভাইয়া তুমি যখন v1 v2 অর্থাৎ তোমাদের লেফট হ্যান্ড সাইডে এইটার সমান এই লাইনটা প্রমাণ করতে হবে অর্থাৎ t1 প্লাস t2 প্লাস t3 এখন প্রশ্ন হচ্ছে দেখো মানে ঠান্ডা মাথায় চিন্তাটা কীভাবে করবো ভাইয়া আমি যখন v1 v2 v3 মান এই যে v1 v2 v3 মান যখন বসাবো ভাইয়া কোথাও কি সময় আছে কিনা বলো u প্লাস u1 ডিভাইড বাই 2 u2 প্লাস u2 তারপর u2 প্লাস u3 ডিভাইড বাই 2 ভাইয়া কোথাও কি সময় আছে না বাট আমাকে প্রমাণে কি চাইছে সময় চাইছে না তাহলে সময়টা কীভাবে আনা যায় দেখো এবার সময়টা আমাদের ক্যালকুলেট নিয়ে আসতে হবে কীভাবে নিব ভাইয়া প্রথম অংশের বি অংশের জন্য এটা কি শেষ ব্যাক না তো দেখো প্রথম অংশের জন্য যেটা শেষ ব্যাক দ্বিতীয় অংশের জন্য সেটা কি ব্যাক আদি ব্যাক তাহলে প্রথম অংশের জন্য শেষ ব্যাক u1 আদি ব্যাক u দ্বিতীয় অংশের জন্য শেষ ব্যাক u2 আদি ব্যাক u1 সিডি অংশের জন্য শেষ ব্যাক u3 আদি ব্যাক কত u2 তো এখন আমরা যে কাজটা করব আমি এই u1 u2 u3 মান বের করে দেখো u1 u2 u3 কেন বের করব বা প্রমাণে কোথাও u1 u2 u3 নাই এই যে u1 u2 u3 u নাই তো এই মানগুলোকে আমাকে রিপ্লেস করতে হবে ঠিক আছে তাহলে u1 কি এ বি অংশের শেষ ব্যাক u2 কি সি বি সি অংশের শেষ ব্যাক u3 কি ডি অংশের শেষ ব্যাক সো চলো আমরা শেষ ব্যাকগুলো এবার বের করি আচ্ছা তো দেখো আমরা এখানে বের করি হ্যাঁ আমরা অনেকটা কালার নিই দেখো ভাইয়া ঠান্ডা মাথায় বলো ভাইয়া বলো তো এ বি অংশের শেষ ব্যাক কত u1 না তাহলে আমরা লিখি এ বি অংশের ক্ষেত্রে এ বি অংশের ক্ষেত্রে বলো তাহলে এ বি অংশের জন্য শেষ ব্যাক কত বলো u1 তাহলে শেষ ব্যাক ইকুয়াল আদি ব্যাক প্লাস এটি এখানে এ কত এফ এবং এখানে সময়টা কত বলো সময়টা t1 এই যে তাহলে আমরা এ বি অংশের জন্য u1 এর মান পেয়ে গেছি এই যে u1 ইকুয়াল u প্লাস এফ t1 আচ্ছা এবার আসো বিসি অংশের জন্য বিসি অংশের ক্ষেত্রে তাহলে এখন প্রশ্ন করতে পারো ভাই আপনি এগুলো কেন বের করতেছেন ওই যে ভাইয়া প্রমাণে কথা কি বলছিলাম প্রমাণে কোথাও দেখো u1 u2 u3 নাই তাহলে u1 u3 এগুলোর মান বের করে বসাইতে হবে ঠিক আছে যাতে ওইগুলো বাদ চলে যায় আচ্ছা বলো বিসি অংশের জন্য আদি শেষ ব্যাক কোনটা u2 ইকুয়াল আদি ব্যাক কোনটা u1 প্লাস এফ ইন্টু সময় হচ্ছে কত t2 পুরোটা পথ কিন্তু সেই সেম তরণে যাচ্ছে হ্যাঁ এবার এই u1 এর মান তুমি এখান থেকে বসাই দাও তাহলে আসো u2 ইকুয়াল এখান থেকে u1 এর মান বসাবো u1 এর মান কত বলো তো u প্লাস এফ t1 প্লাস এফ t2 এই যে u2 এর মান u1 প্লাস এফ t2 ছিল u1 এর জায়গায় এই u1 এর মানটা বসাই দিছো এবার আসো সিডি অংশের জন্য সিডি অংশের জন্য ওকে আচ্ছা বলো সিডি অংশের জন্য শেষ তো u3 তাহলে শেষ ব্যাক ইকুয়াল আদি ব্যাক হচ্ছে u2 প্লাস এফ ইন্টু t3 এবার যে কাজটা করবো ওই যে u2 র মানটা এই যে এখানে আছে কত u প্লাস এফ t1 প্লাস এফ t2 প্লাস এফ t3 আশা করি এটা বুঝতে পারছো ওকে এইগুলো মান বের করা শেষ এবার আসো আমরা ম্যাথ শুরু করবো হ্যাঁ তাহলে আসো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে বলো v1 মাইনাস v2 ডিভাইডেড বাই v2 মাইনাস v3 ওকে আচ্ছা চলো এবার আমরা v1 এর মান বের করি এই যেখান থেকে বলো u প্লাস u1 ডিভাইডেড বাই 2 মাইনাস v2 এর মান কত u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2 যে v2 u1 প্লাস u2 ডিভাইডেড বাই 2 মাইনাস u2 প্লাস u3 ডিভাইডেড বাই 2 ওকে এবার এখান থেকে দেখো ভাইয়া আমি এখান থেকে সরাসরি করি উপর থেকে 2 লসাগু নিবা নিচ থেকে 2 লসাগু করবে এই 2 কাটা যায় 2 লসাগু নিলে কেন থাকবে u প্লাস u1 মাইনাস u1 মাইনাস u2 নিচে u1 প্লাস u2 মাইনাস u2 মাইনাস u3 ওকে তাহলে ভাই এখানে ওই যে 2টা লসাগু নিয়ে কাটাকাটি দিচ্ছি এবার আসো এখানে কি কাটা যায় এখানে ভাইয়া u1 কাটা যায় তাহলে u মাইনাস u2 কাটা যায়
u1 মাইনাস u3। এবার আমরা জাস্ট মানগুলো ইনপুট করবো, তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। সো আমরা আরেকটা পেজে যাই। ওকে, তাহলে আমরা এই জায়গায় এগুলো মুছি। এবার মানগুলো আমরা এখান থেকে বসাই, এই যে এই মানগুলো এখান থেকে বসানো যাবে। আচ্ছা, আমরা এখান থেকে বসাই দিই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখো ভাইয়া ইউর মান, আচ্ছা আমরা ইউর মান লাগবো না, ইউ তো মাইনাস ইউ2 মান বসাই। ইউ2 মান কত? ইউ2 মান এই যে এখান থেকে দেখো, ইউ2 মান এটা, ইউ মাইনাস করলে মাইনাস এফ টি1 মাইনাস টি2, ঠিক আছে। তারপর এখানে ইউ1, আচ্ছা ইউ1 এর মান হচ্ছে এই যে এটা, ইউ1 এর মান ওই যে ইউ প্লাস এফ টি1 মাইনাস ইউ3 মান এই যে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ইউ মাইনাস এফ টি1 মাইনাস এফ টি2 মাইনাস এফ টি3, ঠিক আছে, ইকুয়াল ভাই দেখো এবার ইউ ইউ কাটা যায়, দুইটা থেকে মাইনাস এফ কমন নাও, তাহলে মাইনাস এফ কমন নিলে কী থাকে টি1 প্লাস টি2। ভাই বলো এই ইউ মাইনাস ইউ কাটা প্লাস এফ টি1 মাইনাস এফ টি1 কাটা, এই দুইটা থেকে মাইনাস এফ কমন নিলে টি2 প্লাস টি3। এবার দেখো মাইনাস এফ কাটা যায়, এখানে থেকে টি1 প্লাস টি2, নিচে টি2 প্লাস টি3। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? বলো কত সহজ অঙ্ক, পারা যাবে না ভাইয়া? অত্যন্ত সহজ। ওকে, তাহলে আমরা এইটুকু মুছে দিতে পারি, এটা বা এটা এই জায়গা থেকে, এটা এখান থেকে আমরা এই জায়গায়, সরি ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, তাহলে এই ধরনের ম্যাথ আসলে এখন থেকে কি পারা যাবে না? অবশ্যই পারবা। ওকে, তারপর আসো, এরপর আমরা এই যে এই অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটা থেকেও, হ্যাঁ এই অঙ্কটা দেখো ভাই, এখানে খেয়াল করো কি বলছে, একটু ভালো করে খেয়াল করবা। সমতরণে চলন্ত কোনো বিন্দু টি1 টি2 টি3 সময়ে যথাক্রমে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 3 ধাপে গেছে, 3 ধাপে সে একই দূরত্ব অতিক্রম করছে, সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রমাণ করো যে 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3 ইকুয়াল 3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। ওকে, আসো চিত্রটা লিখি। চিত্র ছাড়া এখানে কোনো কথা হবে না, বুঝছো? সুন্দর করে চিত্র আঁকবা, চিত্রই তোমার সব জিনিস সমাধান করে দিবে। আচ্ছা, তো আসো প্রথম বিন্দু এ ধরে নিচ্ছি, খেয়াল করবো ভাইয়া, খেয়াল করো। সমতরণে চলন্ত কোনো বিন্দু, আচ্ছা তাহলে সমতরণে, তাহলে পুরোটা পথ সে সমতরণে চলতেছে। হ্যাঁ, তাহলে পুরোটা পথ কীভাবে চলতেছে বলো? সমতরণে, সমতরণে। তাহলে সমতরণে চললে তাহলে ধরে নিচ্ছি ভাইয়া এই জায়গায় তার ব্যাগের মান হচ্ছে ইউ, এই জায়গায় তার ব্যাগের মান হচ্ছে কত? ইউ। তাহলে টি1 টি2 টি3 সময়ে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে ধরে নিচ্ছি প্রথম টি1 সময়ে এ থেকে বিতে গেছে, একটু ছোটো করে এ থেকে বিতে গেছে। হ্যাঁ, তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় সে যে দূরত্ব অতিক্রম করছে বা সেই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এস। কি ধরে নিচ্ছি? এস। এই যে এস ধরে নিচ্ছি। ওকে, এস, এবং এই এস দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লাগছে সেটা ধরে নিচ্ছে কত? টি1। তাহলে এবার আমার বলো ভাইয়া এই জায়গায় এসে তার ব্যাগের মানটা কি আর ইউ থাকবে না, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। তো এই জায়গায় এসে তার যে ব্যাগ, সেই শেষ ব্যাগটাকে আমি ধরে নিচ্ছি v1। কি ধরে নিচ্ছি? v1। এখন প্রশ্ন করতে পারো ভাই আপনি v1 কেন লিখলেন? কারণ ভাইয়া, কারণ হচ্ছে সে এইখান থেকে যখন এই জায়গায় যাবে, চিন্তা করে দেখো তো ভাইয়া, ওর কি সমতরণে যাচ্ছে, তাহলে সমতরণে গেলে ওর কি ব্যাগ পরিবর্তন হবে না? এই জন্য। আচ্ছা, ধরো বি থেকে সি অংশ, এই যে বি থেকে ধরো সি, এইটুকু পথ যাইতে তার সময় লাগছে কত? টি2। এবং টি2 সময় এসে দেখো সমান সমান ক্রমিক দূরত্ব, অর্থাৎ 3টা টাইমে 3টা ভিন্ন ভিন্ন সময়ে সে সবসময় সেম দূরত্ব অতিক্রম করছে। তাহলে আগে দূরত্ব যদি এস হয় তাহলে এখানেও দূরত্ব কত হবে? এস। এবং এই জায়গায় এসে তার ব্যাগের মান হবে v2। ক্লিয়ার? আচ্ছা, এরপর সি থেকে ধরো এবার ডি অংশে গেল, সি থেকে ডি, এবং এই জায়গায় এসে তার ব্যাগটা হবে v3। তাহলে ভাইয়া বলতো প্রত্যেকটা পয়েন্টে তার ব্যাগের মান পরিবর্তন কেন হয়েছে? কারণ পুরোটা পথ সে কী ধরনের চলতেছে? সমতরণে। সি থেকে ডি এই পথ অতিক্রম করতে তার সময় লাগছে t3, এবং এখানেও তার দূরত্ব কত? এস।
কেন এস লিখতেছি বলো তো? কারণ ওই যে প্রশ্ন আমাকে বলে কি বলছে ভাইয়া বলো তো, কি দূরত্ব অতিক্রম করছে? সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তিনটা দূরত্ব সমান, এই জন্য এটা এস ধরছে, এটাও এস, এটাও কত এস। ওই সমান সমান না বললো অন্য একটা মান বলতো, সেক্ষেত্রে সেটা ধরতাম আর কি। ক্লিয়ার? এবার সুন্দর করে কথা গুছিয়ে লিখবা। কি লিখবা? মনে করি বস্তুকণাটি, কি বলছি বস্তুকণা, হ্যাঁ, চলন্ত বিন্দুটি এ বিন্দু থেকে ইউ আদিবেগে যাত্রা শুরু করে t1 সময়ে এস দূরত্ব অতিক্রম করে v1 বেগপ্রাপ্ত হয়। পরবর্তীতে t2 সময়ে এস দূরত্ব অতিক্রম করে v2 বেগপ্রাপ্ত হয়। পরবর্তীতে t3 সময়ে এস দূরত্ব অতিক্রম করে v3 বেগপ্রাপ্ত হয়। এই কথাগুলো সুন্দর করে তুমি খাতার মধ্যে লিখবা। আশা করি এটা তোমরা পারবা। ঠিক আছে? তো আসো, এখন হচ্ছে আমরা তিনটা অংশ নিয়ে কাজ করি, এ বি অংশ, বি সি অংশ, সি ডি অংশ। আচ্ছা, এ বি, অন্য কালার নেই, এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য ভাইয়া এখন এখানে আমি কোন সূত্রটা দিব, কোন সূত্র দিব সেটা একটু মাথা দিয়ে চিন্তা করো, কোন সূত্রটা দিবা। প্রথম কথা হচ্ছে ভাইয়া এখানে তো সমতরণে বলছে, তাই না? আবার দূরত্ব আছে, তাহলে সমতরণে চলছে, দূরত্ব আছে, তাহলে আমরা জানি দূরত্বের দুটো সূত্র, একটা হচ্ছে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর একটা হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। আমি কোনটা ইউজ করবো ভাইয়া? দেখো, সমতরণে চলমান, ঠিক আছে, বাট ত্বরণের কোনো ইনফরমেশন তোমাকে দেয় নাই, ইভেন ত্বরণ সংক্রান্ত কোনো কিছু প্রমাণও নাই। তাহলে ত্বরণ বাদ দিয়ে ত্বরণ ব্যতীত যে সমীকরণটা আছে সেটা ইউজ করবো। কেন? কারণ সমতরণে বলছে ঠিক আছে, বাট ত্বরণ সম্পর্কে কোনো ইনফরমেশন বলছে, কোনো মান দেওয়া আছে না, এবং ত্বরণের কোনো ইকুয়েশন বা ত্বরণের কোনো প্যারামিটার প্রমাণ আছে না। তাহলে সমতরণে চলমানের সূত্র দুইটা, আমরা যেখানে ত্বরণে ওই সূত্রটা চয়েস করবো। তাহলে আসো, সূত্রটা কি? এস, এস ইকুয়াল আদিবেগ, আদিবেগ কত ইউ, প্লাস শেষ বেগ কত v1 ডিভাইড বাই 2 ইন্টু সময়, সময় হচ্ছে কত t1। এই যে এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে এই t1টাকে ভাগাকার করবো। কেন? ওই যে প্রমাণে দেখো ভাগাকার আছে, দেখছো 1 বাই t1, t2 এরকম ভাগাকার আছে, এই জন্য এটাকে পাশে নিয়ে আসো। তাহলে কি লিখবা? s বাই t1 ইকুয়াল u প্লাস v1 ডিভাইডেড বাই u1 প্লাস ডিভাইড বাই 2। এটা দাও 1 নং সমীকরণ। আশা করি এটা বুঝতে পারছো কেন t1কে ভাগাকার করছি প্রমাণে। এরপর আসো ভিসি অংশের জন্য, ভিসি অংশের জন্য, ওকে। আচ্ছা ভাই বলো, ভিসি অংশের জন্য দেখো তো সরণ কি সেম না? সেম। এস ইকুয়াল, এবার এখানে আদিবেগ কত v1, শেষ বেগ কত v2 ডিভাইড বাই 2 ইন্টু সময়, সময় কত t2। তাহলে এটাকেও ভাগাকার করো, s বাই t2 ইকুয়াল v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। এটাকে দাও 2 নং সমীকরণ। কেন ভাগাকার করতেছি? এই যে প্রমাণে দেখো। এরপর আরেকটা কোন অংশ? সিডি অংশের, সিডি অংশের জন্য, তাহলে সিডি অংশের জন্য এস ইকুয়াল আদিবেগ, বলো সিডি অংশের আদিবেগ কত v2 প্লাস v3 ডিভাইড বাই 2 ইন্টু সময়, সময় কত t3। তাহলে এটাকেও ভাগাকার রাখো, এই যে t3 ভাগাকার আছে, তাহলে s বাই t3 ইকুয়াল v2 প্লাস v3 ডিভাইড বাই 2। এটাকে দাও 3 নং সমীকরণ। ঠিক আছে? এবার এবার ঠান্ডা মাথায় যেটা করবা তুমি দেখো 1 নং 2 নং 3 নং, তো দেখো 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3, দেখো 1 বাই t1 1 বাই t2 1 বাই t3 আসছে। ভাই সমান ছিলেন, এই পাশের দিকে একটু তাকাও তো ভাই, এই পাশে দেখতেছি 3 আছে উপরে আর নিচে মোট সময় আছে, তাহলে 3 মানে কি 3টা ক্রমিক দূরত্ব, আর মোট সময় মানে কি t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এই টোটাল সময়টা আমি কীভাবে পাবো? আমি যদি এ থেকে কি অংশ নিয়ে কাজ করি? ডি অংশ নিয়ে। কেন এ থেকে ডি অংশ নিয়ে কাজ করব? বুঝলাম কেমনে? প্রমাণে দেখতেছি নিচে মোট সময় আছে আর উপরে 3 আছে, আর 3টা কি 3টা ক্রমিক দূরত্ব বোঝাচ্ছে না, তার মানে পুরো দূরত্ব নিয়ে এখানে হিসাব করছে। তাহলে এখন আসলে আমি লিখবো এডি অংশের জন্য, এডি অংশের জন্য এই সূত্রটা প্রয়োগ করব। এডি অংশের জন্য ভাইয়া বলতে পারবা এডি অংশের জন্য মোট সরণ কত? দেখো তো এ থেকে ডি মোট সরণ কত? এস প্লাস এস প্লাস এস, তার মানে কত 3s না? তাহলে মোট সরণ হচ্ছে 3s ইকুয়াল, বলো এবার আদিবেগ ভাইয়া, এটার আদিবেগ কত? ইউ প্লাস ওইটার শেষ বেগ কত বলো? v3 ডিভাইড বাই 2 ইন্টু মোট সময়, এই যে আদিবেগ শেষ বেগ ডিভাইড বাই 2 ইন্টু মোট সময়, মোট সময় কত? t1
T2 T3। এবার মোট সময়টা আমরা ভাগাকার করি, তাহলে এখানে কি লিখবা 3s ডিভাইডেড বাই T1 T2 T3 ইকুয়াল U প্লাস V3 ডিভাইডেড বাই 2। এটা আমাদের পরবর্তীতে লাগবে, এটা একটু রাখো, এটা আমাদের পরবর্তী সমীকরণে লাগবে, ঠিক আছে। এবার আসো, এবার আমরা এখানে ম্যাথটা সলভ করবো। ওকে ভাইয়া, দেখো কীভাবে করবো, দেখো খুবই সহজ, এখন তোমরা নিজেরা পারবে। এটা কীভাবে করবো দেখো, প্রমাণের দিকে তাকাও। 1/T1 এর সাথে 1/T2 বিয়োগ আকার আছে, আবার 1/3 যোগ আকার আছে। তার মানে কি 1 নং থেকে 2 নংকে বিয়োগ করতে হবে, 3 নংকে যোগ করতে হবে। কেন এটা করবা? কারণ 1 নং থেকে 2 নং অর্থাৎ 1/T1 এর সাথে 1/T2 বিয়োগ আকার আছে। এই জন্য আমরা কি করতেছি দেখো, 1 নং থেকে 2 নং বিয়োগ করব, তারপর আবার 3 নং যোগ করব। তো এটা কেন করছি? প্রমাণের দিকে, প্রমাণ দেখে, ঠিক আছে। তাহলে আসো 1/T1, তার মানে S/T1 মাইনাস S/T2 প্লাস S/T3। এই যে এটা দেখে S/T1 S/T2 S/T, আবার এই পাশের দিকে তাকাও তো, ইকুয়াল U প্লাস V1 ডিভাইড বাই 2, তারপর 2 নং মাইনাস V1 প্লাস V2 ডিভাইড বাই 2 প্লাস এটা কত, কোথায় 3 নং V2 প্লাস V3 ডিভাইড বাই 2। এই যে তাহলে এবার দেখো এখান থেকে তুমি যদি S কমন নাও তাহলে কী থাকবে বলো, 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3 ইকুয়াল এই পুরোটা থেকে ভাই 2 লসাগু যাই, 2 লসাগু নিয়ে নাও। এখানে কি থাকবে, U প্লাস V1 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস V1 মাইনাস V2 প্লাস V2 প্লাস V3, ঠিক আছে। এবার এটা নিচে লিখলাম, ওকে, ইকুয়াল। তাহলে এইবার একটু খেয়াল করবো ভাইয়া, দেখো U1 এই প্লাস B1 মাইনাস B1 কটা, মাইনাস V2 প্লাস V2 কটা, তাহলে কী বলে থাকলো U প্লাস V3 ডিভাইডেড বাই 2। এখন দেখো ভাইয়া, এই যে আমরা এই জিনিসটাকে একটু বড় তুলি, কেমন, দেখো এটাকে একটু বড় তুলি, আর এইটাকে আর একটু উপর তোলা যাক। ওকে, এবার আসো দেখো, এই যে তাহলে আমরা এইখানে এটুকু থাকুক, এটাকে নিচে নামাও, সরি, ওকে। এবার দেখো ইকুয়াল ভাইয়া, এই যে U প্লাস B3 ডিভাইড বাই 2, দেখো U প্লাস B3 ডিভাইড বাই 2, এটার পরিবর্তে কি এটা বসানো যাবে না? যাবে। তাহলে কত, 3s T1 T2 T3। এবার দুই পাশ থেকে কি বাদ দাও, এই যে দেখো এইখানে S আর এখানে S বাদ দাও, তাহলে দেখো প্রমাণিত হয়েছে না, এই যে প্রমাণিত। ওকে, কত সহজ অঙ্ক, আশা করি এটা পারা যাবে, ঠিক আছে ভাইয়া। এটা কি বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? তাহলে দুই পাশ থেকে কি বাদ দিছি, SS বাদ দিছি। ওকে, আচ্ছা। তো এবার আসো ভাইয়া, এবার হচ্ছে কি জিনিস দেখবা, একই অঙ্ক বোর্ড পরীক্ষায় দিছে কি দেখো, একই অঙ্ক T1 T2 T3 সময় এখানে সমান সমান দূরত্ব অতিক্রম করে SS লিখছো, আর এখানে বলছে T1 সময় D দূরত্ব, T2 সময় 4D, T3 সময় 7D দূরত্ব অতিক্রম করে, এই কি জিনিস তোমাকে চাইছে। তাহলে আগে ওইখানে যেখানে SS লিখছো, এবার S এর পরিবর্তে D দিবা, মাঝখানে 4D দিবা, শেষে 7D দিবা, একই অঙ্ক। এই যে এখানে তখন S/T1 না আসে, D/T1 আসবে, তারপর মনে হয় সম্ভবত পরেরটা হচ্ছে কত, 4D/T2, তারপর 7D/T3, তারপর এবার পুরোটা পথ D 4D 7D যোগ করে কত হয়, 12টি। তাহলে এবার দেখো এইখানে 12 আর এখানে সবগুলো থেকে D যদি কমন নাও, এই D আর এই D কাটা গেলে এই ম্যাথটা চলে আসে না, আগের মতো হুবহু সেম আগের মতো। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সো এটা নিজ দায়িত্বে সলভ করবা, আমার বিশ্বাস এটা অবশ্যই সলভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বুয়েট অ্যাডমিশনে 19-20 সেশনে আসা একটা প্রশ্ন সমাধান করব। সো এখানে কি বলা হচ্ছে দেখি, যে এক ব্যক্তি তার 50 মিটার সামনে, আচ্ছা তাহলে 50 মিটার সামনে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে একটি বাসকে ছাড়তে দেখে সমবেগে দৌড়াতে লাগলো। ওকে, তাহলে এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবা। ওকে, তাহলে ব্যক্তিটার সামনে 50 মিটার সামনে বাসটা ছিল এবং বাসটা হচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে,
সুষম ত্বরণে চলতেছে, তার মানে বাসের ব্যাগ কন্টিনিউয়াসলি বাড়বে। এবং ওই বস্তুটা অর্থাৎ লোকটা যে 50 মিটার পিছনে ছিল বাসের, সে কিন্তু কী বেগে দৌড়াচ্ছিল, সমবেগে, তার মানে ওর ব্যাগটা কিন্তু ফিক্সড। ওকে, আচ্ছা, এবং এক মিনিটে কোনো রকমে বাসটি ধরতে পারলো। আচ্ছা, সো কোনো রকমে বাসটা ধরতে পারলো মানে কি, এটা আমরা একটু পর ব্যাখ্যা করতেছি। 1 মিনিটে এখানে দেখো কোনো রকমে বাসটি কি করতে পারলো, ধরতে পারলো। সো প্রশ্ন ছিল যে লোকটির ব্যাগ এবং বাসের কি নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করো। ওকে, আচ্ছা, তো খুবই সহজ প্রশ্ন, তুমি যে স্পষ্টটা বুঝো, দেন হচ্ছে চিত্র আঁকবা। চিত্র এঁকে তুমি যদি বুঝে বুঝে সমাধান করো, দেখবা কোডিং লাগবে না। ঠিক আছে, তো আসলে আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই। তাহলে ধরো এই হচ্ছে আমাদের রাস্তা। ওকে, আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই অবস্থানে, ধরো এই অবস্থানে হচ্ছে বাস এর লুকটা ছিল, এই অবস্থানে লুকটা ছিল, এবং লুকটা কিন্তু কি বেগে দৌড়াচ্ছিল, সমবেগে। সো লুকটার ব্যাগটাকে আমি ধরে নিচ্ছি ভি। তো এই যে এই লুকটা হচ্ছে সমবেগে দৌড়াচ্ছিল। ওকে, তাহলে এই লুকের ব্যাগটাকে আমরা ধরে নিচ্ছি ভি। ওকে, এবার এই লুকটার 50 মিটার সামনে, অর্থাৎ ধরো ভি অবস্থানে এই জায়গায় বাসটা ছিল, তাহলে এ ভি এইটুকু ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি হচ্ছে 50 মিটার, 50 মিটার। এই জায়গায় বাসটা ছিল, এবং বাসটা কিন্তু যাত্রা শুরু করছে দেখো স্থির অবস্থা থেকে। তাহলে স্থির অবস্থা মানে তার আদিবেগ কত, 0, এবং সে পুরোটা পথ দেখো সে কী ত্বরণে চলতেছে, সমত্বরণে, তাই না? আমি ধরে নিচ্ছি সে এক সমত্বরণে চলে। ওকে, এখন বলছে কি, ওই বাসটাকে ধরার জন্য আমাদের লুকটি বাসটাকে ধরার জন্য পিছন পিছন দৌড়াচ্ছে, এবং 1 মিনিটে কোনো রকম বাসটা ধরতে পারলো। আচ্ছা, সো কোনো রকম বাসটা ধরতে পারলো মানে কি, মনে করো ভাইয়া একটু বুঝো জিনিসটা। ধরো এ হচ্ছে বাস, আর এ হচ্ছে ওই যে লুকটা। আচ্ছা, তুমি চিন্তা করো দেখো একটু, যদি বাসের ব্যাগ বেশি হয় আর লুকটার ব্যাগ যদি কম হয়, তাহলে বাসটাকে কি সে ধরতে পারবে? অবশ্যই না, কারণ বাসের যদি ব্যাগ বেশি হয় তাহলে সেটা সামনে থাকবে, লুকের ব্যাগ যদি পিছনে হয় তাহলে সে কোথায় থাকবে, মানে ব্যাগ যদি কম হয় তাহলে সে পিছনে থাকবে, তাহলে কখনো কিন্তু বাসটাকে ধরা হলো না। সো কোনো রকম ধরা মানে কি, কোনো রকম ধরা মানে দেখো এই যে যখন দুজন একই জায়গায় আসবে তখন উভয়ের ব্যাগ যদি সমান হয়, দেখো এটা হচ্ছে বাসের ব্যাগ আর এটা হচ্ছে লুকটার ব্যাগ, তারা এক জায়গায় আসলো এবং আসা দেখলো উভয়ের ব্যাগ কি সমান, তাহলে দেখো উভয়ের ব্যাগ যদি সমান হয় তাহলে কেউ কাকে অতিক্রম করে যেতে পারবে না, তাহলে তখন লোকটা সুন্দর করে বাসে উঠতে পারবে। সো এটা মাথায় রাখবা যে কোনো রকমে বাসটা ধরতে পারা মানে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, যে পয়েন্টে ওই বাসটাও পৌঁছাবে, একই সাথে লুকটাও পৌঁছাবে, এবং উভয়েই ওই জায়গায় ব্যাগ কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। সো ওই পয়েন্টে যদি উভয়ের ব্যাগ সমান হয়ে যায় তাহলে তখন কিন্তু কেউ কাকে অতিক্রম করতে পারবে না, ফলে লুকটা বাসটাকে ধরতে পারবে। ওকে, তাহলে যদি কখনো কন্ডিশন দেখো কোনো রকম বাসটা ধরতে পারে, তাহলে বুঝে নিবা এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা তারা মিলিত হয় এবং ওই পয়েন্টে উভয়ের ব্যাগ সমান। এই কন্ডিশন ধরে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি সি অবস্থান, এই হচ্ছে সি অবস্থান। এই সি বিন্দুতে উভয়ের ব্যাগ সমান, অর্থাৎ উভয়ের ব্যাগ বলতে লুকটার ব্যাগ এবং বাসের ব্যাগ, উভয়ের ব্যাগ সমান হওয়ার কারণে ওই জায়গায় সে লুকটা ধরতে পারে। এখন আসো এইটা দেখো, তাহলে লুকটা ওই সি অবস্থানে পৌঁছাইছে কত মিনিটে, দেখো তো সে কত মিনিটে বাসটাকে ধরতে পারলো, 1 মিনিটে। 1 মিনিটে, তার মানে আমরা ধরে নিচ্ছি এই লুকটা যখন সি বিন্দুতে যায় 1 মিনিটে, তাহলে বাসটা তখনও সি বিন্দুতে যায়, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বিসি আর লুকটার অতিক্রান্ত দূরত্ব এসি। তাহলে দুজনেই যখন 1 মিনিট পর সি বিন্দুতে আসলো তখন ওই পয়েন্টে উভয়ের ব্যাগ সমান হয়েছে, দেন লুকটা বাসটাকে ধরতে পারছে। তাহলে লুকটা 1 মিনিটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এইটুকু দূরত্বকে নাম দিলাম এস। তাহলে এইটুকু পথ সে অতিক্রম করতেছে 1 মিনিট, তাহলে 1 মিনিট মানে কয় সেকেন্ডে, 60 সেকেন্ডে, তাই না? এখন আমাকে বলো তাহলে বাস কতটুকু দূরত্ব অতিক্রম করবো ওই 1 মিনিটের মধ্যে? বাস কিন্তু দেখো বি থেকে সিতে পৌঁছালো, তাহলে বাস অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি এক্স, এবং এক্ষেত্রেও তার সময় লাগছে কয় সেকেন্ড, 60 সেকেন্ড। ঠিক আছে, এবার তুমি ভাই কথাগুলো সুন্দর করে লিখবা। কি লিখবা? মনে করি আচ্ছা, মনে করি 1 মিনিট পর, আচ্ছা মানে 60 সেকেন্ড পর বা 1 মিনিট পর, 1 মিনিট পর লুকটি এস দূরত্ব ও বাসটি এক্স মিটার দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালে
সি বিন্দুতে পৌঁছালে লুকটি বাসটিকে ধরতে পারে, ওকে। এখানে একটা লিখবে, এই ক্ষেত্রে সি বিন্দুতে উভয়ের বেগ সমান। এই ক্ষেত্রে সি বিন্দুতে উভয়ের বেগ সমান, ওকে। তাহলে এই ক্ষেত্রে সি বিন্দুতে উভয়ের বেগ সমান। এখন আসো ভাইয়া বলো, সি বিন্দুতে লুকটার বেগ কত? সি বিন্দুতে লুকটার বেগ ভি। তাহলে সি বিন্দুতে লুকটার বেগ যদি ভি হয়, তাহলে সি বিন্দুতে ওই বাসটার বেগও কত হবে? ভি হবে। কেন? কারণ উভয়ের বেগ কি সমান হয়েছে বলে তো লুকটা কোনো রকম বাসটাকে ধরতে পারছে। তাহলে সি বিন্দুতে লুকটার বেগ এবং বাসের বেগ দুইজনের বেগ কি সমান, এই কথাটা এখানে লিখছি। এবার আসো আমরা সুন্দর করে ব্যাখ্যাটা যাই। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা লিখবো লুকটার অতিক্রান্ত দূরত্ব, ওকে। তাহলে লিখো লুকটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে লুকটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভাই কত সময়ের মধ্যে? 1 মিনিটের মধ্যে। তাহলে লুকটা কি বেগে যাবে? সমবেগে। তাহলে সমবেগের সূত্র কি মনে আছে? সমবেগের সূত্র হচ্ছে S ইকুয়াল ভিটি, মনে আছে? আচ্ছা, এই লুকের ক্ষেত্রে এই এস এর মান কত ভাই? এসই না, তো আমরা এখানে এস লিখতে পারি। এবং লুকটার বেগ আমরা জানি না, সো লুকটার বেগ আমরা কি ধরেছি? ভি ধরেছি। এবং সে এই যে এ থেকে সিতে যাচ্ছে, সে কত মিনিটের মধ্যে? 1 মিনিট। তো 1 মিনিটটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, এটা কি 60 না? তাহলে টি এর মান যদি 60 বসে, তো এখান থেকে পাবো 60 ভি। এটা হচ্ছে কার অতিক্রান্ত দূরত্ব বলো? এটা হচ্ছে ভাইয়া লুকটার অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল ভি। আশা করি এটা বুঝতে পারছো, ওকে। এবার আসো, এবার আমরা টি সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে টি সময় মানে 1 মিনিটে আমরা এই কালারটা নিই, এখানে লিখবা বাসের অতিক্রান্ত দূরত্ব, ওকে। বলো, বাস কিন্তু সমতরণে যাচ্ছিল, ওই যে এফ সমতরণে, তাই না? তাহলে বাসের ক্ষেত্রে ফর্মুলা কি হবে বলো? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। বাসের ক্ষেত্রে এস এর মান কত? এক্স। তাহলে এক্স ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, ওকে। এখন বলো এক্স, বাস কিন্তু স্থির অবস্থান থেকে যাচ্ছিল, সো এটা শূন্য হয়ে যাবে। হ্যাঁ, তো হাফ এফ ইন্টু টি স্কয়ার, টি মানে কত? 60। তাহলে 60-এর উপর স্কয়ার করো। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাওয়া যায় দেখি? 60 স্কয়ার ভাগ 2, তাহলে এটা হচ্ছে 1800 এফ। এখান থেকে পাওয়া যায় 1800 এফ, ওকে। তুমি এটাকে যদি 1 নং সমীকরণ দাও, আর আচ্ছা এইটাকে 1 নং সমীকরণ, আর এটাকে কয় নং সমীকরণ ধরা যায়? 2 নং সমীকরণ ধরা যায়, ওকে। এই যে ঠিক আছে, তাহলে 1 নং আর এটা 2 নং। এখন একটু চিন্তা করো, বা অথবা 1 নং 2 নং ধরা লাগে না, আমরা এটা রিপ্লেস করে দিচ্ছি। এটা দেখো এখন গেল। এখন আসো ভাইয়া, এই টি সময়ে বাসের বেগ কত সেটা আমরা বের করবো। বাসটা কি সমতরণে যাচ্ছে না? তাহলে আমরা লিখবো কি টি সময়ে, এখানে লিখবা কি 60 সেকেন্ড পর, 1 মিনিট পর, বা 1 মিনিট পর বাসের বেগ বলো। বাস কি যাচ্ছিল বলো? সমতরণে। তাহলে 1 মিনিট পর বাস কি সি অবস্থানে গেল না ভাই? বলো সি অবস্থানে লুকের বেগ আর বাসের বেগ উভয়ের বেগ সমান। সো তুমি লুকের বেগ কি ধরে নিছো? ভি। তাহলে বাসের বেগ আমি কত ধরে নিব? ভি ধরে নিব। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এফ টি, ওকে। আচ্ছা, তাহলে ভি ইকুয়াল ভাই বলো ইউ মান কত? 0, স্থির অবস্থা যেহেতু। তাহলে এফ ইন্টু টি এর মান কত বলো? 60 সেকেন্ড। তাহলে এখানে 60 এফ। এই যে, তাহলে আমি ভি এর মানটা পেয়ে গেছি, ওকে। এই যে ভি এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি। আমরা এই জায়গায় ভাইয়া ভি এর মান পেয়ে গেছি। এই যে এই একটা সমীকরণ, এইটা একটা মান পাইছো, এটা একটা, ঠিক আছে, তারপর এই একটা, ওকে। এটা তো আছে, ওকে। তাহলে আমাকে আসো, তাহলে আমি এই 3টা সমীকরণ বের করছি, ঠিক আছে। এবার আসো আমরা শর্ত কী দিব? এই ক্ষেত্রে দেখো এখানে বলো ভাইয়া, এখানে এই এস এর মান টোটাল কয়টার যোগফল? দেখো তো, এই পুরোটা কি অতিক্রান্ত দূরত্ব না লুকটা? তাহলে লুকটা বাসের তুলনায় এক্সট্রা কতটুকু দূরত্ব বেশি অতিক্রম করবে? 50 মিটার। তাহলে পুরো এস মানে কত ভাইয়া? 50 প্লাস এক্স। এবার মানগুলো বসাও। এস মানে কত? এক্স মানে 60 ভি ইকুয়াল 50 প্লাস এক্স মানে কি? ওই যে এক্স মানে 1800 এফ।
1800 আশা করি বুঝতে পারছো যে এস এর মান বসাইছি, এক্স এর মান বসাইছি। ওকে, এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি লুকটার ব্যাগ এখন বাসটির ত্বরণ বের করতে হবে। তো আমি দেখো এখানে একটা সমীকরণ, তো আমি একটা সমীকরণ থেকে দুইটা আননাউনের মান কখনো একসাথে বের করতে পারবো না। তো আমি যে কোনো আগে একটা নাউন দিয়ে এই সমীকরণটাকে সাজাবো, একটা আননাউন দিয়ে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো এই যে ভি দেখতেছো না ভাইয়া, এই ভি এর মানটা নিয়ে আমরা এখানে বসাই দিব, কারণ লুকটার ব্যাগ আর বাসের ব্যাগ সমান। সো বি এর মান আমি একটু আগে বের করছি কত 60F, তাহলে এই মানটা যদি এখানে বসাই দাও 60 ইন্টু এই যে বি এর মান কত 60F ইকুয়াল 50 প্লাস 1800F। এখান থেকে এফ এর মান যদি বের করতে পারো সেই এফ এর মানটা এখানে বসিয়ে দিলে, এই যে এখানে বসিয়ে দিলে তুমি, আচ্ছা এখান থেকে আমাদের এফ যদি বের করতে পারো, এফ এর মানটা যদি এখানে বসিয়ে দাও ব্যাগের মান পেয়ে যাচ্ছ। তো আসো 60 ইন্টু 60 গুণ করলে হচ্ছে 3600, তাহলে এখানে 3600, এটা 3600F, এই 1800কে পাশে নিয়ে আসলে মাইনাস 1800F ইকুয়াল 50। তো এখান থেকে দেখো 3600 থেকে 1800 বাদ গেলে 1800F ইকুয়াল 50। তো এখান থেকে এফ এর মান কী দাঁড়ায় ভাইয়া বলো? আমি 50কে 1800 দিয়ে ভাগ করি, সো ভাগ করলে আমার মান দাঁড়ায় হচ্ছে এফ এর মান হচ্ছে 1/36 MS ইনভার্স 2। এটাই আমাদের বাসের ত্বরণ, এই যে বাসটির ত্বরণ বের করছি 1/36 MS ইনভার্স 2। লুকটার ব্যাগ চাইছে না ভাইয়া, লুকটার ব্যাগ আর বাসের ব্যাগ কি সমান না? সো বাসের ব্যাগ যদি বের করতে পারো সেটাই লুকটার ব্যাগ, তাই না? তো আসো এই জায়গায় এফ এর মানটা বসাই দিই। সো এখানে যদি এফ এর মানটা বসাও ভাইয়া দেখো কত আসে, বি ইকুয়াল 60 ইন্টু এফ, এফ মানে কত 1/36। তো এখান থেকে বি এর মান কত দাঁড়ায় দেখি, 60/36। ওকে, এটার মান আসতে আসতে 5/3, সো এসডি করলে 1.67 MS ইনভার্স 1, এটাই অ্যান্সার, তাই না? তাহলে লুকটার ব্যাগ কত? লুকটার ব্যাগ 1.67 MS ইনভার্স 1 এবং বাসটির ত্বরণ কত 1/36 MS ইনভার্স 2। আশা করি বুঝতে পারছো। তো এই ধরনের প্রশ্নগুলো যদি দেয় আশা করি এখন থেকে সলভ করতে পারবা। ওকে, তো চলো আমরা পরবর্তী একটা প্রশ্ন দেখবো। এটা দেখো ভাইয়া, এটা হচ্ছে তোমার MIST-তে আসছে 19-20 সেশনে। চলো আমরা প্রশ্ন একটু পড়ি। কি বলছে, একটি বাস স্থির অবস্থা হতে 2 MS ইনভার্স 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমতরণে যাত্রা শুরু করে। দেখাও যে একজন যাত্রী 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ায় বাসটিকে কখনো ধরতে পারবে না। এখানে দেখো কখনো ধরতে পারবে না যদি এই লোকটার আর বাসের অতিক্রান্ত দূরত্ব যদি 25 মিটারের চেয়ে কি হয় অধিক হয়, মানে সে যদি 25 মিটার চেয়ে কি থাকে 25 মিটার চেয়ে বেশি পিছনে থাকে, তাহলে ওই যাত্রীটা কখনো বাসটাকে ধরতে পারবে না। ওকে, তো আসো এটা আমরা সলভ করবো কীভাবে দেখো। এটা আমরা খুব সুন্দর একটা টেকনিক দিয়ে সলভ করবো, বহুবিধের একটা কনসেপ্ট দিয়ে। তো খুবই সহজ, তুমি দেখো এটা ম্যাথগুলো কোডিং না ভাইয়া। ওকে, আসো তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরো এই জায়গায় হচ্ছে আমাদের ওই যে লুকটা আছে, হ্যাঁ এই যে একজন যাত্রী, তাহলে যাত্রীটা কত বেগে দৌড়াচ্ছিল 10 মিটার পার সেকেন্ড সমবেগে। আচ্ছা এখানে পয়েন্টগুলো একটু মনে রাখা, পয়েন্টগুলো হচ্ছে দেখো বাসটা স্থির অবস্থা থেকে যাচ্ছে, বাসটা ত্বরণে যাচ্ছে। ওকে, এবং দেখো যে একজন যাত্রী 10 মিটার পার সেকেন্ড সমবেগে, তাহলে যাত্রী যাচ্ছে কিন্তু সমবেগে, ঠিক আছে? তাহলে এখানে কন্ডিশনগুলো একটু মাথায় রাখবা। তাহলে আমাদের বাসটা কিন্তু ত্বরণে চলতেছিল, সো বাসটা কন্টিনিউয়াসলি ব্যাগ বাড়বে, কিন্তু পিছনে যে যাত্রী ছিল সে কিন্তু সমবেগে চলতেছে, তাহলে তার ব্যাগ বৃদ্ধি পাবে না, সেম থাকবে। তো আমরা ধরে নিচ্ছি এই জায়গায় যাত্রীটা আছে এবং যাত্রীটা কত বেগে যাচ্ছিল 10 MS ইনভার্স 1 সমবেগে যাচ্ছিল, এবং বাসটা ধরে নিচ্ছি বাসটা এই বি অবস্থান আছে। ওকে, বি অবস্থান, এবং বাসটা কী অবস্থায় ছিল স্থির অবস্থায়, তাহলে আদি বেগ কত 0, এবং সে কত ত্বরণ নিয়ে যাচ্ছিল এফ এর মান হচ্ছে কত 2 MS ইনভার্স 2, এই ত্বরণে যাচ্ছিল। সো আমাদের দেখাইতে বলছে কি এই যাত্রীটা যদি বাসের পিছনে যদি মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ যাত্রী এবং বাসের এই দুটার মধ্যবর্তী দূরত্ব যদি 25-এর বেশি হয়, 25-এর চেয়ে যদি বেশি হয়, তাহলে সে কখনো বাসটাকে ধরতে পারবে না। তাহলে বাসটাকে ধরার জন্য তাকে অবশ্যই 25 মিটারের চেয়ে কম দূরত্বে যাত্রা করতে হবে, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী গ্যাপটা হচ্ছে 25 মিটার চেয়ে কম থাকতে হবে। 25 মিটার চেয়ে কী হলে বেশি হলে দেখো 25 মিটারের অধিক পিছনে থাকে, বাসটিকে কখনো ধরতে পারবে না যদি যাত্রী বাসের 25 মিটারের অধিক কি থাকে পিছনে থাকে। তাহলে আমি ধরে নিচ্ছি লোকটা বাস থেকে x মিটার দূরে ছিল, তাহলে কি মনে করি লোকটি নাকি এখানে কি বলছে যাত্রী, মনে করি যাত্রী বাসটির
এক্স মিটার পিছন থেকে যাত্রা শুরু করে। মনে করি যাত্রী বাসটির এক্স মিটার পিছন থেকে যাত্রা শুরু করে। এবার ধরে নিচ্ছি, ধরো আচ্ছা এখন ধরো এই বাস এবং ওই লোক উভয় মনে করো সি অবস্থানে এসে টি সময় পর বাসটাকে ধরতে পারছে। ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে যে লোকটি টি সময় পর, একটা নির্দিষ্ট সময় পর সি অবস্থানে এসে বাসটাকে ধরতে পারছে, ঠিক আছে। এখন তাহলে আমরা ধরে নিচ্ছি ভাইয়া, ধরো টি সময় পর সি বিন্দুতে এসে লোকটি বাসটিকে কি করতে পারবে, ধরতে পারবে। তাহলে এই জিনিসটা সুন্দর করে তোমরা লিখবা, কি লিখবা, যে মনে করি লোকটার আদি অবস্থান এ অবস্থানে, বাসের আদি অবস্থান বি অবস্থানে, ওকে। এবং মনে করি টি সময় পর সি বিন্দুতে লোকটি বা যাত্রীটি বাসটিকে ধরতে পারবে। তাহলে এখন বলো, যদি সি বিন্দুতে এই লোকটি বা এই যাত্রীটি বাসটিকে ধরতে পারে, তাহলে সে টি সময়ে যাত্রী সি দূরত্ব অতিক্রম করবে টি সময়ে, আর তখন বাস কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেই একই সময়ে বিসি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তো এখন আসলে কি আমরা টি সময়ে যাত্রীর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তাহলে টি সময়ে যাত্রী কী বেগে যাচ্ছিল, সমবেগে, তাহলে সমবেগের সূত্র কি, এস ইকুয়াল ভি টি। এখন বলো যাত্রীর জন্য অতিক্রান্ত দূরত্ব কত, এসি, তাহলে এসি ইকুয়াল বলো এই কত বেগে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 ইন্টু টি। এবার আসো টি সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব, তাহলে বাস সমতলে যাচ্ছিল, তাহলে ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ, ত্বরণটাকে ধরেছি এফ টি স্কয়ার, ওকে। আচ্ছা এখন দেখো বাসের জন্য অতিক্রান্ত দূরত্ব কোনটা, বিসি, তাহলে বাস কিন্তু স্থির অবস্থান দিয়ে যাচ্ছিল, সেটা 0, এফ এর মান কত বসাবা 2, তাহলে 2 ইন্টু টি স্কয়ার, তাহলে টি 2 কাটা যায়, তাহলে বিসি এর মান কত পাওয়া হচ্ছে টি স্কয়ার, ঠিক আছে। এখন আসো, এখন আমরা কি লিখতে পারি, দেখো এখন বলতে পারবা এই পুরো এসি এর মান কত, ভাইয়া এ বি প্লাস বিসি, তাই না। এসির মান কত, এসির মান পাইছি আমি 10t, ওকে। ভাইয়া এ বির মান কত, চিত্রের মধ্যে দেখো এক্স, আর বিসির মান পাওয়া গেছে কত, টি স্কয়ার, তাই না। তো এখন দেখো এটা কীভাবে লেখা যায়, টি স্কয়ার মাইনাস 10t প্লাস এক্স ইকুয়াল 0, ঠিক আছে। এবার আসো, এটা হচ্ছে একটা সময়ের দ্বিঘাত ফাংশন, ওকে। তো আমরা এখানে সময়ের মানটা যদি অবাস্তব হয়, তাহলে টি এর মান যদি অবাস্তব মান পাওয়া যায়, আমরা তো ধরে নিচ্ছি যে টি সময় পর লোকটা বাসটাকে ধরতে পারবে, ধরে নিচ্ছি, তাহলে টি এর সেক্ষেত্রে তুমি যদি একটা বাস্তব মান পাও, তাহলে আসলেই ধরতে পারছে। যদি টি এর বাস্তব মান পাওয়া না যায়, একটা অবাস্তব মান পাই, তাহলে কি তুমি বলতে পারবা সেই বাসটাকে ধরতে পারবে না, কারণ টি এর তুমি যদি অবাস্তব মান পাও, তাহলে অবাস্তব মান মানে কি, যে মানটা এক্সিস্ট করে না, তাহলে মানে কি সেই বাসটাকে ধরতে পারে নাই। তুমি তো এটা ধরে নিছো, তুমি আদৌ জানো না কি ধরতে পারবে কিনা, তাহলে ধরতে পারবে কখন, যদি টি এর তুমি বাস্তব মান পাও, তাহলে ধরতে পারবে, আর টি এর যদি অবাস্তব মান পাও, তাহলে ধরতে পারবে না। আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানে এই সমীকরণ থেকে টি এর অবাস্তব মানের জন্য, কারণ আমি এখানে কন্ডিশন দিব ধরতে না পারার, কারণ আমাদেরকে দেখো কন্ডিশন দিছে ধরতে না পারার, এর জন্য আমি ধরতে না পারার কন্ডিশন দিব। যদি ধরতে পারার কন্ডিশন বলে, তখন ধরতে পারার কন্ডিশন দিয়ে করতে পারবো, ক্লিয়ার। যদি ধরতে পারে বলে, তখন ধরতে পারলে টি এর কি মান পাবা, বাস্তব মান পাবা। আমরা কি লিখছি, এই সমীকরণ থেকে টি এর অবাস্তব মানের জন্য যাত্রী বাসটিকে কখনো ধরতে পারবে না, ঠিক আছে, ধরতে পারবে না। টি এর অবাস্তব মানের জন্য যাত্রী বাসটিকে কখনো ধরতে পারবে না। আচ্ছা এই ক্ষেত্রে আমরা জানি দ্বিঘাত সমীকরণ তোমরা পড়ছো ভাইয়া, এই ক্ষেত্রে পিতায়ক ডি ইজ লেস দেন 0 হবে, মনে আছে দ্বিঘাত সমীকরণ ভাইয়া তোমাদেরকে পড়াইছিলাম,
পৃথায়ক যদি কোনো একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের মূলগুলো অবাস্তব হয় তাহলে তার পৃথায়কের মানটা কার চেয়ে হয়, শূন্যর চেয়ে ছোটো হয়, অর্থাৎ ঋণাত্মক মান পাওয়া যায়, মনে আছে? আর পৃথায়ক বের করা শিখেছিলাম না ভাইয়া তোমাদেরকে? পৃথায়ক বের করা ডি ইকুয়াল টু কত ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আশা করি মনে আছে। তাহলে এখন আমি দেখো শর্ত মধ্যে কি লিখবো, এই যে ডি, ডি মানে কি ভাইয়া? বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0। তাহলে লেস দেন কেন দিছি? কারণ আমি টি এর অবাস্তব মান, কেন অবাস্তব মান ধরতেছি? কারণ আমাকে এখানে বাসটাকে ধরতে না পারার কন্ডিশন দিছে। আর বাসটাকে কখন ধরতে পারবে না? যে সমীকরণ থেকে তুমি টি এর অবাস্তব মান পাও। ক্লিয়ার? আচ্ছা, আর যদি ধরতে পারার কন্ডিশন দেয় তাহলে টি এর বাস্তব মান পাবা। তো বাস্তব মানের কন্ডিশন কি? পৃথকের মান শূন্যর চেয়ে বড় হবে, অর্থাৎ পজিটিভ মান পাবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আসো, বি মানে কি মনে আছে? টি এর সহগ মানে এক্স এর সহগ, এখানে এক্স মানে কি? টি। তাহলে টি এর সহগ কত? -10, তাহলে এখানে -10 হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে কি? টি স্কোয়ারের সহগ কত? 1, আর সি মানে কি? ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত? এক্স ইজ লেস দেন 0। তাহলে এখানে কত হচ্ছে? 100 মাইনাস 4x ইজ লেস দেন 0। ঠিক আছে, এবার এই 100টাকে ওই পাশে বার করে দাও, তাহলে -4x লেস দেন -100। এই যে এই প্লাসটাকে ওই পাশে নিলে মাইনাস, ঠিক আছে না? এবার উভয় পক্ষে আমি -1 দ্বারা গুণ করব। সো আমরা জানি -1 দ্বারা গুণ করলে এই এক্সটা এই গ্রেটার দেন মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে চিহ্ন দিয়ে গুণ করো 4x, এটা পরিবর্তন হয়ে এই দিক হয়ে যাবে, এটা হচ্ছে 100। ঠিক আছে, এবার এখান থেকে x দিয়ে যদি ভাগ করো 25। ওকে, এবার আসো, এখন দেখো কন্ডিশন কি দিছে দেখো। তাহলে টি এর অবাস্তব মানের কন্ডিশন কি? টি এর অবাস্তব মানের কন্ডিশন হচ্ছে x এর মান যদি 25-এর চেয়ে বেশি হয়, 25 মিটারের চেয়ে বেশি হয়। এখন x এর পরিচয় কি ছিল? এই লোকটা এবং যাত্রী এবং বাসের মধ্যবর্তী দূরত্ব। সো দেখো তো, যদি যাত্রী 25 মিটারের অধিক কি থাকে? পিছনে থাকে। দেখো তো এক্স এর মান আসছে কি 25-এর চেয়ে যদি কি হয়? বেশি হয়। তাহলে এক্স এর মান 25-এর চেয়ে বেশি হলে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো অবাস্তব হবে। আর এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি অবাস্তব হয়, মানে টির যদি অবাস্তব মান পাওয়া যায়, তাহলে সে বাসটাকে কখনো ধরতে পারবে না। তাহলে সে যদি বাসের পিছনে 25 মিটারের চেয়ে যদি বেশি থাকে, সে কখনো ধরতে পারবে না। এটা দেখানো হলো, এখানে লিখে দিবা, দেখানো হলো। দেখো কত সহজ অঙ্ক, ঠিক আছে? এই ধরনের ম্যাথ আসলে আশা করি এখান থেকে তোমরা সলভ করতে পারবা। ওকে, তো চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। ওকে, তাহলে আসো এই ম্যাথটা একটু দেখো ভাইয়া, এই ম্যাথটাও খুবই সহজ, বুঝতে পারবা। কি বলছে দেখো, আগে বুঝি। ইউ আদিবেগে চলন্ত একটি কণা, তাহলে ইউ আদিবেগে চলন্ত একটি কণা নির্দিষ্ট দূরত্বে, একটা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক অর্ধেক এফ সমতরণে এবং অবশিষ্ট অর্ধেক এফ প্রাইম সমতরণে চল, অর্থাৎ সেই পুরোটা পথ দুইটা ভিন্ন ভিন্ন ত্বরণে চলছিল। একটা হচ্ছে এফ সমতরণে আর অপর অর্ধেক হচ্ছে এফ প্রাইম সমতরণে গমন করে। দেখাও যে শেষ বেগের মান একই হবে যদি কণাটি সমস্ত দূরত্ব একটা নির্দিষ্ট সমতরণে চলে। অর্থাৎ এখানে আর কি দুই ধাপে ম্যাথ করতে হবে। প্রথমে দেখাইতে হবে যদি পুরোটা পথ সে দুইটা ভিন্ন ভিন্ন ত্বরণে চলে, সেক্ষেত্রে শেষ বেগের মান বের করতে হবে। তারপর পুরোটা পথ যদি একটা নির্দিষ্ট ত্বরণে চলে, সেক্ষেত্রে শেষ বেগের মান দেখাইতে হবে, এবং দেখাইতে হবে দুই ক্ষেত্রে শেষ বেগের মান সমান। ওকে, তাহলে আসো আমরা সলভ করি। ভাইয়া প্রথমে আসো আমরা প্রথম ধাপটা করি। আচ্ছা, তাহলে পুরোটা পথ আমি ধরে নিচ্ছি এস, পুরোটা পথ ধরে নিচ্ছি এস। ওকে, তাহলে আসো এখান থেকে যাত্রা শুরু করছে কত বেগে? ইউ আদি বেগে, ইউ আদি বেগে। তাহলে ইউ আদি বেগে যাত্রা শুরু করে প্রথম মনে করো এ বি অংশ, প্রথম এ বি অংশ অর্থাৎ নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। তাহলে পুরো দূরত্বটা আমি ধরে নিচ্ছি এস, তাহলে নির্দিষ্ট দূরত্বের অর্ধেক মানে কত হবে ভাই? s/2। তাহলে s/2 দূরত্ব অতিক্রম করে এফ সমতরণে চলে, এফ সমতরণে চলে। তাহলে যেহেতু ত্বরণে চলতেছে, তাহলে এখানে এসে তার ব্যাগ অবশ্যই বাড়বে। তাহলে এখানে যে ব্যাগ, এখানে ব্যাগ তো সেম হবে না। তাহলে এই জায়গার ব্যাগটাকে আমি ধরে নিচ্ছি বি, এবং পরবর্তী অবশিষ্ট দূরত্ব মানে s/2 দূরত্ব সে আরেকটা নতুন ত্বরণ নিয়ে চলে, সেটা হচ্ছে এফ প্রাইম, এফ প্রাইম সমতরণে চলে, এবং এই জায়গায় তার দূরত্ব মানে তার অতিক্রান্ত পথটা এখানে স্টপ করে দেয়। তাহলে এখানে সে যে বেগের মান সেটাকে আমি ধরেছি বি প্রাইম। তাহলে শেষ বেগ বলতে এই বি প্রাইমটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে লিখবা কি? মনে করি সম্পূর্ণ অতিক্রান্ত পথ হচ্ছে এস, লিখবা এই যে মনে করি সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব এস, এটা লিখে এরপর তুমি কথাগুলো এখান থেকে লিখবা এস। তাহলে মনে করি এ বিন্দু থেকে ইউ আদি বেগে এক সমতরণে s/2 দূরত্ব অতিক্রম করে বি বেগ প্রাপ্ত হয়, পরবর্তীতে
এফ প্রাইম সমতরণে s/2 দূরত্ব অতিক্রম করে বি প্রাইম বেগ প্রাপ্ত হয়। এটা লিখে দিবা, ঠিক আছে? আর আশা করি পারবা। তো এখানে শেষ বেগ বলতে আমাদের বি প্রাইমের মান বের করতে হচ্ছে। চলো আগে আমরা বের করি একটা একটা। প্রথমত হচ্ছে ভাইয়া আমাকে শেষ বেগের মান যদি বের করতে হয় তাহলে দেখো প্রথম অংশের জন্য যেটা শেষ বেগ, দ্বিতীয় অংশের জন্য সেটা কি বেগ? আদি বেগ। তাহলে আগে আসো আমি এই বি এর মানটা বের করি। কীভাবে করবো দেখো, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা 2a মানে কত? এফ। এবং এক্ষেত্রে সরণ মানে কত? s/2। তো এক্ষেত্রে দেখো ভাইয়া ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 কাটা যায়, তাহলে এখানে কী থাকতেছে? এফ এস। ওকে, আবার দেখো, আবার আমাদের এরপর হচ্ছে এই বি প্রাইমের মান বের করবো। তাহলে এই বি প্রাইমের মান কেমনি বের করবো? বি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু শেষ বেগ। তাহলে এখানে শেষ বেগ হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার প্লাস 2, এখানে ত্বরণ হচ্ছে এফ প্রাইম। ত্বরণ হচ্ছে কত? এফ প্রাইম, তাই না? হ্যাঁ, এফ প্রাইম ডিভাইডেড বাই সরণ। সরণ হচ্ছে কত? s/2। বলো বি প্রাইম স্কোয়ার ইকুয়াল এই বি স্কোয়ার মান এখান থেকে বসাই দাও কত? ইউ স্কোয়ার প্লাস এফ এস প্লাস, বলো এই 2 কাটা যায়, তাই না? তাহলে এখানে কি থাকতেছে? এফ প্রাইম এস। তো এখানে দেখো বি প্রাইম স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস, দুইটা থেকে তুমি যদি এস কমন নাও তাহলে এখানে থাকবে এফ প্লাস এফ প্রাইম ইন্টু এস। এই যে তাহলে যখন সে পুরোটা পথ দুইটা ভিন্ন ভিন্ন ত্বরণ চলছিল তখন তার শেষ বেগের মান কত আসছে? তখন শেষ বেগের মান আসছে ভাই কত? ইউ স্কোয়ার প্লাস এফ প্রাইম ইন্টু এস। এখন আসো, এখন যদি পুরোটা পথ, এবার যদি সে পুরোটা পথে যে এ বি, এবার এই যে পুরোটা পথ, এই যে এখান থেকে এই পুরোটা পথ সে যদি ভাই এবার কত ত্বরণ নিয়ে যায়? এই যে এ থেকে বি, এ থেকে সি, এই যে এস থেকে সি। আর সম্পূর্ণ পথ, এই যে সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? এস। সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব কত? এস। এবং সে এই পুরোটা পথ এবার কত ত্বরণ নিয়ে যাচ্ছিল? হাফ এফ প্লাস কত? এফ প্রাইম। এবং তাহলে এই ক্ষেত্রে আদি বেগ ইউ, আর এই ক্ষেত্রে শেষ বেগটাকে আমি ধরে নিচ্ছি ভি। ওকে, তাহলে ওইটা ধরছি বি প্রাইম আর এটা ধরছি বি। তাহলে এখন আসো এই বেগের মানটা আমরা বের করি। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা এক ধাপে করতে পারবো। এখন আসো বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ কত? হাফ এফ প্লাস এফ প্রাইম ইন্টু সরণ হচ্ছে পুরোটা পথ সরণ কত? এস। তাহলে দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস, ভাই দেখো 2 আর 2 কি যায়? কাটা যায়। তাহলে কি থাকতেছে? এফ প্লাস এফ প্রাইম ইন্টু এস। দেখো ভি স্কোয়ার ইকুয়াল, ভাইয়া দেখো তো ইউ স্কোয়ার প্লাস এফ প্রাইম ইন্টু এস, এটা মানে কি ভাই? আমি কি বি প্রাইম স্কোয়ার বসাতে পারি না? পারি, বি প্রাইম স্কোয়ার বসাতে পারি। এবার উভয় পক্ষে তুমি যদি বর্গমূল করো তাহলে ভি ইকুয়াল টু কী পাবা? বি প্রাইম। দেখো তো শেষ বেগের মান একই হবে যদি সমস্ত দূরত্ব এই ত্বরণে চলে। তাহলে দেখো আগে পুরোটা পথ দুইটা ভিন্ন ত্বরণে গিয়েছিল, সেই ক্ষেত্রে যে বেগের মান, যদি পুরোটা পথ এই ত্বরণ নিয়ে যাই সেক্ষেত্রে শেষ বেগের মান সেম। দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে? কত সহজ অঙ্ক দেখো। ওকে, তো চলো এবার আমরা আমাদের অধ্যায়ের লাস্ট অঙ্ক চলে আসছি। এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? তো আসলে কী বলছে বুঝিয়ে এবার এখন দেখো প্রশ্নগুলো ভাইয়া বুঝবো, তারপর বা কোডিং লাগবে না। একটি রেলগাড়ি একটা স্টেশন হতে ছেড়ে, দেখো এই যে একটা স্টেশন হতে ছেড়ে অন্য স্টেশনে থামে। তুমি বুঝতেছো, একটা স্টেশন থেকে যদি ছাড়ে তাহলে আদিবেগ কত? 0। তাহলে প্রথম দিকে কি করবে বলো? সমতরণ চলবে। আর অন্য স্টেশনে যখন থামার সময় হবে তখন ওইখানে গিয়ে সে মন্দরে চলবে। তাহলে তার আদিবেগ 0, শেষ বেগও কত? 0। তো দেখো গাড়িটি তার গতিপথে প্রথম 1/m অংশ, অর্থাৎ গতিপথ পুরোটা পথ এর 1/m অংশ হচ্ছে সমতরণে চলে। আবার শেষ 1/n অংশ হচ্ছে সমমন্দনে চলে, এবং অবশিষ্ট পথ সে সমবেগে চলে। তাহলে দুইটা স্টেশনের মধ্যবর্তী সে যে পুরোটা পথ অতিক্রম করছে সেই পুরোটা পথে সে 3 ভাবে গেছে। প্রথম 1/m অংশ সমতরণে গেছে, শেষের দিকে 1/n অংশ সমমন্দনে। এটা তো আমরা জানি, একটা স্টেশনে যখন ছাড়বে তাহলে শুরুতে স্পিড বাড়াবে, আরেকটা স্টেশনে যখন থামার সময় হবে স্পিড কমাবে। তাহলে শুরুর দিকে সমতরণে, শেষের দিকে সমমন্দনে চলেছে। আর মাঝখানে গিয়ে কীভাবে চলেছে? সমবেগে। প্রমাণ করো যে সর্বোচ্চ বেগ ও গড় বেগ
সর্বোচ্চ বেগ ও গড়বেগের অনুপাত। তাহলে সর্বোচ্চ বেগ ও গড়বেগের অনুপাত 1 + 1/n + 1/n = 1। তো আসো আমরা এবার পুরোটা দেখি, চিত্র এঁকে সলভ করি। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ পথ, এই হচ্ছে পুরোটা পথ। আমি ধরে নিচ্ছি এই পুরোটা পথের এটা ধরো এ অবস্থান আর এটা হচ্ছে সি অবস্থান, ঠিক আছে। তাহলে এই পুরোটা পথ, তাহলে এই জায়গায় দেখো এবার, তাহলে একটা স্টেশনের মতো ছেড়ে আরেকটা স্টেশনের সাথে থামে। তাহলে ভাই এইখানে বলো আদিবেগ কত হবে? 0। কেন? একটা স্টেশন থেকে ছাড়তেছে আর ওই স্টেশনে গিয়ে থামতেছে, তাহলে ওই পয়েন্টে ব্যাগটাকে আমি বি প্রাইম ধরতেছি এবং এটা হবে কত? 0। কেন? আশা করি বুঝতে পারছো। এবং মনে করি সম্পূর্ণ পথের অতিক্রান্ত দূরত্ব, তবে লিখবো কি? মনে করি স্টেশন দুইটির মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ মনে করি স্টেশন দুইটির মধ্যবর্তী দূরত্ব এস, ঠিক আছে। ধরে নিচ্ছি, তাহলে ধরে নিচ্ছি এ থেকে সি এই পুরোটা পথ, যে পুরোটা পথ ট্রাভেল করছে, পুরোটা পথের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? এস। এখন আসো, তাহলে প্রথম ধরো এ থেকে বি, এই যে এ থেকে বি সে কি ত্বরণে চলে বলো তো? সমত্বরণে। তাহলে এ থেকে বি ভাইয়া সে চলতেছে সমত্বরণে চলতেছে, ওকে। তাহলে সমত্বরণে চলতেছে। এখন বলো তো এই এ বি এর মান কত? দেখো গতিপথের প্রথম 1/m অংশ সমত্বরণে চলে। প্রশ্ন হচ্ছে গতিপথের প্রথম 1/m অংশ সমত্বরণে। কার 1/m অংশ? পুরোটা পথের 1/m অংশ সমত্বরণে চলে। ভাইয়া পুরোটা পথ আমরা কি ধরে নিছি? এস ধরে নিছি। তাহলে এ বি হচ্ছে এস এর 1/m অংশ। তো এস এর 1/m অংশকে আমি কি s/m লিখতে পারি না? অবশ্যই পারি। ক্লিয়ার? আচ্ছা এখন বলো আমরা শেষের দিকে বলি। তাহলে আচ্ছা এটা সি না ধরি, সরি, এটা আমরা ডি ধরে নিতে হবে। মাঝখানে একটা পয়েন্ট দিবে তো, এটা আমরা ডি ধরি, হ্যাঁ এটা ডি ধরে নিচ্ছি, এটা ডি। তাহলে এবার আসো শেষের দিকে, হ্যাঁ ধরো করো শেষ। আচ্ছা একটু বুঝি জিনিসটা। ভাইয়া এ থেকে বি অংশে এই জায়গায় এসে তার ব্যাগটা কি বাড়বে না? এবং তার যে ব্যাগ সেই ব্যাগটাকে আমি ধরে নিচ্ছি ভি, এটাকে আমি কি ধরে নিচ্ছি ভি। কেন? কারণ সমতরণে চললে কন্টিনিউয়াসলি তার ব্যাগ বাড়বে। এরপর কিন্তু তার ব্যাগ আর বাড়ে নাই। কেন বলো? শেষের 1/n অংশ সমবন্ধনে এবং অবশিষ্ট অংশ অর্থাৎ মাঝখানে যেটুকু সে পথ অতিক্রম করছে সেটা কি বেগে চলে? সমবেগে। আমি ধরে নিচ্ছি মাঝখানে মনে করো বি থেকে সি, এই বি থেকে সি সে সমবেগে যায়। তাহলে এটা হচ্ছে কি বেগে যাচ্ছে ভাইয়া বলো? এটা হচ্ছে সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে গেলে তার ব্যাগটা কি পরিবর্তন হবে না? তাহলে প্রথম অংশ 1/m অংশ সমতরণে চলে, সো আদিবেগ 0, এখানে গিয়ে একটা ব্যাক অর্জন করবে যেহেতু ত্বরণে চলতেছে। এরপর মাঝখানে যেটুকু পথ অতিক্রম করছে সেটা কিন্তু ভাইয়া সে সমবেগে চলছে। আমরা জানি সমবেগে ব্যাগের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। এখানে যদি ব্যাগ বি হয় এখানেও ব্যাগ বি, ঠিক আছে। এবং দেখো শেষের দিকে দেখো অবশিষ্ট, শেষ 1/m, আচ্ছা শেষের দিকে মানে সিডি অংশ 1/n, কার 1/n? মোট অতিক্রান্ত দূরত্ব কত? এস। তাহলে এটা হচ্ছে ভাই s/n অংশ। সে কি ত্বরণে চলে বলো? সে কি ত্বরণে চলে? সমমন্দনে চলে। তাহলে এটা হচ্ছে সমমন্দনে। তাহলে সমমন্দনে চলে, তার অন্য স্টেশনে গিয়ে থামে, এই জন্য শেষ বেগ কত ধরে নিছি? 0। তাহলে এই মাঝখানের অংশে সে কিন্তু সমবেগে চলে। প্রশ্ন হচ্ছে ভাই মাঝখানের দূরত্ব তাহলে কত হবে বলো? মাঝখানের দূরত্ব কত হবে? দেখো খুবই সহজ, পুরোটা পথ কত? এস। তাহলে এস থেকে এই পুরোটা পথ থেকে আমি যদি এই দুইটা অংশ যোগ করে বিয়োগ করে দিই, মাঝখানের অংশটা পেয়ে যাচ্ছি না? পুরোটা পথ এস, এস এর এইটুকু অংশ সমতরণে, এইটুকু অংশ সমবন্ধনে চলে, তাহলে বাকিটুকু পথ সমবেগে। তাহলে বাকিটুকু পথ কত? মোট দূরত্ব থেকে এই দুইটা দূরত্বের যোগফলটা মাইনাস করবো। তাহলে s/m প্লাস s/n। তাহলে ভাই কত থাকতেছে বলো তো? তাহলে ভাই এখানে পাচ্ছি আমি s মাইনাস, ছোটো করে লিখি এটা পাচ্ছি s মাইনাস s/m মাইনাস s/n। এই যে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই যে অবশিষ্ট অংশ হচ্ছে কি বেগে চলে? সমবেগে। তো আমাকে বলতে পারবো ভাইয়া এখানে সর্বোচ্চ বেগ বলতে, দেখো আমাদেরকে প্রমাণ করে যে সর্বোচ্চ বেগ ও গড় বেগ, আমরা জানি গড় বেগ আমরা বের করতে পারি। মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে আমি গড় বেগ পাই, ঠিক আছে। আচ্ছা এখন আসো আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া বলো তার সর্বোচ্চ বেগ কত বলতে পারো? এই জায়গায় এই পুরোটা পথে তার সর্বোচ্চ বেগটা কি ভাই? এই জিনিসটা না, এই যে এটাই কি সর্বোচ্চ বেগ মিন করে না? এই যে আমরা এখানে লিখি অন্য কালার দিয়ে, ধরো এটাই হচ্ছে আমাদের সেই সর্বোচ্চ বেগ। এই যে এটা হচ্ছে সর্বোচ্চ বেগ, কারণ দেখো এর চেয়ে তার বেগটা কি আর বাড়ছে? এটাই সর্বোচ্চ বেগ, এর চেয়ে কিন্তু তার বেগ আর বাড়ে নেই। কেন বলো তো? কারণ এরপর এখানে সমবেগে চলছে,
তো বেগের কোনো পরিবর্তন নেই, এরপর কিন্তু আস্তে আস্তে মন্দন তৈরি হয়েছে, তো তার ম্যাক্সিমাম বেগ হচ্ছে এই ভি। এবার আসো, এবার আমরা ধরে নিচ্ছি এই যে এ থেকে বি এস বাই এম অংশ যাইতে তার একটা সময় লাগছে না, সেই সময়টা ধরে নিচ্ছি T1, এখানে সেই সময়টা ধরে নিচ্ছি T1, আর এই যে এইটুকু পথ যাইতে মাঝখানে সেই সময়টা ধরে নিচ্ছি T2, আর শেষের দিকে সময়টা ধরে নিচ্ছি T3। ঠিক আছে, এই যে দেখুন তুমি কথা বাইরে যেখানে বলছি সেগুলো একটু গুছিয়ে লিখবা। কীভাবে লিখবা? মনে করি গাড়িটি, রেলগাড়িটি এ অবস্থান থেকে সমতরণে এস বাই অর্থাৎ সমতরণে T1 সেকেন্ডে এস বাই এম অংশ অতিক্রম করে এখানে এসে বি বেগ প্রাপ্ত হয়, এবং পরবর্তী T2 সময়ে এস মাইনাস এস বাই এম মাইনাস এস বাই এন এইটুকু দূরত্ব কী বেগে চলে? সমবেগে, এবং পরবর্তীতে T3 সময়ে সমমন্দনে চলে এস বাই এন দূরত্ব অতিক্রম করে ডি বিন্দুতে এসে থামে। এই যে ভাইয়া কথাগুলো বলছি না, এগুলো সব জাস্ট গুছিয়ে লিখবা। আমি যদি তোমাকে বলি ভাইয়া এ থেকে সি এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এ থেকে সি মানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এস। আর এ থেকে ডিতে যাওয়ার মোট সময় কত? দেখো প্রথম ধাপে গেছে সময় T1, এখানে T2, এখানে T3, তাহলে মোট সময় কত? T1 প্লাস T2 প্লাস T3। ঠিক আছে, আচ্ছা মোট সরণ এগুলো কেন লাগবে? ওই যে গড় বেগের কথা বলা হচ্ছে এই জন্য। তাহলে আসো এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাথ করা শুরু করি। তাহলে এ বি অংশের জন্য ওকে। আচ্ছা ভাইয়া বলো তো এই এ বি অংশের জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব? ভাইয়া এখানে দেখো সমতরণে চলতেছে বা সমমন্দনে চলতেছে এটা বলছে, কিন্তু দেখো কোথাও ত্বরণ সংক্রান্ত কোনো ইনফরমেশন বলছে না, কোথাও কি ত্বরণের কোনো সমীকরণ এখানে দেখতেছো না। তাহলে আমরা সমতরণে চলতেছে ঠিক আছে, বাট ত্বরণ সম্পর্কে আমাদের কোনো তথ্য দেওয়া নাই, এই জন্য ত্বরণ যেখানে নাই ওই সূত্রটা আমরা ইউজ করবো। তাহলে সেই রকম সূত্র কোনটা? এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। ওকে, আসো তাহলে বলো এ বি অংশের জন্য এস কত? এস বাই এম। তাহলে এস বাই এম ইকুয়াল আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 ইন্টু টি। ভাইয়া টি কত? টি হচ্ছে T1। ঠিক আছে, এবার আমরা আড়াআড়ি গুণ করি, আদিবেগ কিন্তু 0, তাহলে আড়াআড়ি গুণ করলে কত হয়? 2s বাই m ইকুয়াল আদিবেগ 0, এই যে আদিবেগ 0, তাহলে এখানে কি থাকতেছে? VT1। এটা দাও 1 নং সমীকরণ। তাহলে এ বি অংশের জন্য। এবার কীভাবে বিসি অংশের জন্য? ওকে, তাহলে ভাইয়া বলো বিসি অংশ সে কী বেগে চলে? সমবেগের সূত্র কি? এস ইকুয়াল ভিটি। এস মানে কি? সমবেগের অতিক্রান্ত দূরত্ব কত? এস মাইনাস এস বাই এম মাইনাস এস বাই এন ইকুয়াল ভিটি। এখানে ব্যাক কত? ভি ইন্টু সময় কত? T2। এটা দাও 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার শেষে সিডি অংশের জন্য। ঠিক আছে, তাহলে বলো সিডি অংশের জন্য সরণ কত? এস বাই এন। তাহলে এস বাই এন ইকুয়াল আদি বেগ প্লাস শেষ বেগ। আদি বেগ কত? ভি, শেষ বেগ কত? বি প্রাইম ডিভাইড বাই 2 ইন্টু সময়। এখানে সময় কত বলো তো? T3। ওকে, এবার এই যে শেষ বেগ 0, 2 দিয়ে এটাকে গুণ করে দাও এই পাশে, তাহলে 2s বাই এন ইকুয়াল এখানে বি প্রাইম 0, তাহলে কি পড়ে থাকবে? VT3। এটা দাও 3 নং সমীকরণ। এই যে এখন বলো তুমি যে সমীকরণগুলো পাইছো বা কি করবা? আমি যে সমীকরণগুলো পাইছি এর মধ্যে আমি কি কাজ করব? দেখো আমার গড় বেগ যেহেতু বলছে, তাহলে গড় বেগের জন্য আমাদের মোট সময় লাগবে না। মোট সময় মানে কি? T1 প্লাস T2 প্লাস T3, এই তিনটাকে যোগ করতে হবে। সো দেখো 1 নং সমীকরণে T1 আছে, 2 নং সমীকরণে T2 আছে, 3 নং সমীকরণে T3 আছে, তাহলে মোট সময় মানে কি? T1 প্লাস T2 প্লাস T3। ভাই প্রশ্ন হচ্ছে মোট সময় কেন লাগতেছে? ওই যে গড় বেগের কথা বলা হচ্ছে। গড় বেগ মানে আমরা জানি মোট সরণ বাই মোট সময়, তাই না? এই জন্য আমরা 1, 2, 3 তিনটা সমীকরণকে যোগ করব। তাহলে 1 নং, 2 নং, 3 নং যোগ করে পাই। তো চলো আমরা যোগটা করি। সো যোগ করলে দেখো এই পাশে 2s বাই এম প্লাস এখানে যোগ করো s মাইনাস এস বাই এম মাইনাস এস বাই এন প্লাস এই পাশে যোগ করো 2s বাই এন ইকুয়াল, বা এই পাশে যোগ করলে কত হয়? v ইন্টু T1 প্লাস v ইন্টু T2 প্লাস v ইন্টু T3। এখানে এই বিটা কিন্তু ভাইয়া সর্বোচ্চ বেগ, দেখছো? সর্বোচ্চ বেগ এই বিটা। ওকে, আচ্ছা এখন আসো ভাইয়া দেখো 2sm থেকে একটা sm বাদ গেলে একটা sm পড়ে থাকে। আচ্ছা আমি এখানে s লিখি, তারপর প্লাস দেখো এখানে 2sm এখানে মাইনাস sm, তাহলে একটা sm পড়ে থাকবে। তারপর দেখো এখানে
প্লাস 2 SN, এখানে মাইনাস SN, বিয়োগ করলে প্লাস SN থাকবে। ওকে, ইকুয়াল এখান থেকে বিটা কমন নিয়ে নাও, তো কমন নিলে কী থাকে বলো, T1 T2 T3, ঠিক আছে। ওকে, এইটুকু আশা করি বুঝতে পারছো। তো আসো আমরা পরবর্তীতে যাই। এবার আসো ভাইয়া, এখন ঠান্ডা মাথায় দেখো, এখান থেকে যদি S কমন নিয়ে নাও, এখানে কি থাকবে 1 প্লাস 1/m প্লাস 1/n, তাই না, ইকুয়াল V, এখানে কি T1 T2 প্লাস T3, তাই না। এবার আসো আমরা এবার কি কাজ করতেছি দেখো, এইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে S ডিভাইডেড বাই কত, T1 T2 T3, দেখো এই যে এটা এখানে গুণাকার ছিল, এ পাশে ভাগাকারে, এখানে কি আছে 1 প্লাস 1/m প্লাস 1/n ইকুয়াল V, বুঝতে পারছো। এবার আমাকে বলো ভাইয়া, এইটা জিনিসটা কি বলো তো, এইটা কি মোট সরণ না, দেখো এ থেকে ডি অংশের মোট সরণ কত S, মোট সরণ কত S, আর এ থেকে ডিতে যাওয়ার মোট সময় কত T1 প্লাস T2 প্লাস T3, তাহলে মোট সরণ বাই মোট সময়, এটাকে কি ভাইয়া গড় বেগ বোঝায় না, এটাকে কি বোঝায় গড় বেগ, বুঝতে পারছো। আমরা গড় বেগের ফর্মুলা কি জানি, মোট সময় ডিভাইডেড বাই মোট সময় ডিভাইডেড বাই মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, এটা মানে কি গড় বেগ। সো গড় বেগটাকে আমি B বাদ দিয়ে লিখবো, তাহলে 1 প্লাস 1/m প্লাস 1/n ইকুয়াল V। এবার আসো, এবার ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো তোমাকে কিসের কিসের অনুপাত চাইছে বলো, সর্বোচ্চ বেগ ও গড় বেগের। তো প্রথমে কোনটা মানে কোনটাকে লবে রাখবে, দেখো সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত চাইছে না, তাহলে সর্বোচ্চ বেগটাকে লবে রাখবা, আর যেটা পরে বলছে সেটাকে হরে রাখবো। তাহলে আমি এই যে গড় বেগ যেটা আছে না, সেটাকে এই পাশে বার করে দাও, তাহলে দেখো V ডিভাইডেড বাই, এটা এখানে গুণাকার আছে, পাশে গেলে ভাগাকারে, V বার ইকুয়াল, এখানে কি আছে বলো 1 প্লাস 1/m প্লাস 1/n। আচ্ছা, তো ভাইয়া আপনি এটা কেন করলেন, মানে সর্বোচ্চ ব্যাগটাকে উপরে কেন রাখলেন আর গড় ব্যাগটাকে নিচে না কেন নিয়ে গেলেন, কারণ আমাকে দেখো কিসের অনুপাত চাইছে বলো, সর্বোচ্চ বেগ ও গড় বেগে, তাহলে সর্বোচ্চ ব্যাগটাকে রাখতে হবে সামনে আর গড় ব্যাগটাকে রাখতে হবে পরে। সো সামনে রাখার জন্য এটাকে লবে রাখছি, আর যেটা হরে থাকে সেটা পরে থাকে, এই জন্য গড় ব্যাগটাকে পরে নিয়ে গেছি। যদি উল্টা বলতে যেমন এরপরে ম্যাথ আমি তোমাকে দেখাবো, ওইখানে গড় বেগ ও সর্বোচ্চ বেগ চাইছে, সো গড় বেগ ও সর্বোচ্চ বেগ চাইলে তোকে আমি এ বিটাকে এ পাশে নিয়ে যেতাম, অর্থাৎ তখন আমি গড় ব্যাগটাকে উপরে রাখতাম। ক্লিয়ার? আচ্ছা, সো এবার দেখো V ইস টু V বার, এই যে দেখো গড় বেগ ইস টু সর্বোচ্চ বেগ ইস টু গড় বেগ। আচ্ছা ভাইয়া বলো, এইটার নিচে মনে মনে একটা 1 আছে না, এটাকে অনুপাত আকারে কীরকম হয়, 1 প্লাস 1/m প্লাস 1/n ইস টু 1, এটাই প্রমাণিত, দেখাইতে বলছে। আচ্ছা প্রমাণিত, ওকে এটাই প্রমাণিত। সো দেখো দেখানো হলো, বলো পারা যাবে না, কত সহজ অঙ্ক দেখছো। ওকে, আর যদি উল্টা বলতো তখন 1:2 এটা পাইতাম আর কি। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, একই টাইপের অঙ্ক কোথায় আছে দেখো, এই অঙ্ক দুইটা দেখো একই, দেখো কি বলছে দেখো, মহানগর এক্সপ্রেস আখাউড়া জংশন থেকে ছেড়ে ঢাকা স্টেশনে থামে, ওই যে একটা স্টেশন থেকে ছাড়ছে আরেকটা স্টেশনে গিয়ে থামতেছে, গাড়ির গতিপথের মানে প্রথম হাফ অংশ, তাহলে পুরোটা দূরত্ব তুমি S ধরে নিবা, তাহলে প্রথম S/2 অংশ সমতরণে, অবশিষ্ট 1/3, তার মানে S/3 সমমন্দনে, অবশিষ্টটা S থেকে এই দুটাকে বিয়োগ করে অবশিষ্টটা কি বেগে চলে, সমবেগে। মহানগরের সর্বোচ্চকে ও গড়বেগের অনুপাত চাইছে, হুবহু সেম, এই যে সেম, জাস্ট এখানে S/n ধরছো, ওখানে S/2, ওইখানে S/3 হবে, আর এখানে S মাইনাস S/2 মাইনাস S/3, একইভাবে সলভ করতে পারবা। ঠিক আছে, তো ভাই এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, এগুলো বুট পরীক্ষা আসে ম্যাথ, ঠিক আছে, বুট পরীক্ষায়। এবার এর পরের অঙ্কটা দেখো একই, দেখো একটি রেলগাড়ি এ স্টেশন থেকে ছেড়ে বি স্টেশনে থামে, তাই না, তাহলে যদি এর ভ্রমণপথের প্রথম চতুর্থাংশ সমতরণে, আচ্ছা প্রথম চতুর্থাংশ বলতে কি বোঝাচ্ছে, প্রথম চতুর্থাংশ বলতে 1/4, কার 1/4, মোট সরণটা S ধরে নিবা, তাহলে S/4 সমতরণে, এবং শেষ চতুর্থাংশ, তাহলে শেষ চতুর্থাংশ মানে কি S/4 অংশ সমমন্দনে, তাহলে বাকিটুকু পথ মোট সরণ থেকে দুটাকে যোগ করে বিয়োগ করে দিবা, সমবেগে চলে। দেখাও যে গাড়িটির গড় বেগ ও সর্বোচ্চ বেগ, তাহলে গড় বেগটা কেমন রাখতে হবে উপরে, আর সর্বোচ্চ বেগটাকে রাখতে হবে নিচে। অনুপাত চাইছে, অনুপাত দেখাতে বলছে কত 2:3, সো এটা হোমওয়ার্ক। ঠিক আছে,
আশা করি পারবা। তো এর মধ্য দিয়ে আমাদের অনুশীলনী 9B এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে। সো ওকে, আমরা চেষ্টা করেছি এখানে যত টাইপের বোর্ড পরীক্ষা যত টাইপের ম্যাথ আছে প্রত্যেকটা টাইপ থেকে তোমাকে সমাধান করে দিবে। সো পাশাপাশি তুমি যদি বইয়ের বাকি অঙ্কগুলো দেখো আশা করি তোমার এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। সো নেক্সট ক্লাসে আমরা নতুন একটা অনুশীলনী শুরু করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।